স্ক্রিনটা দেখা যায় তাই না? এটা হচ্ছে আমরা আজকে ক্যামব্রিজ 17তম বইটা আমাদের রেকর্ডিং, একটা রেকর্ডিং রাখবেন ভাই আজকে সবকিছু ঠিকঠাক মতো। আচ্ছা, তো আমাদের এই টপিকটা ভালো করার জন্য যেই কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে, 1 নম্বর কথা। এটা সবাই জানেন যে আপনার রিডিং এর মধ্যে কিওয়ার্ড। তো এখন কথা হচ্ছে যে কিওয়ার্ড আসলে কোনগুলো, এটা আপনি সুন্দরভাবে একটা খাতায় নোট করবেন যে ভাইয়া আসলে রিডিং এ আমার এগুলো হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। তো আমার রিডিং এর মধ্যে কিন্তু একটা কিওয়ার্ড আছে, এটা কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে, ট্রু ফলস ইয়েস এর মধ্যে বিল্ডিং, তাই না? বিল্ডিং বলতে আসলে কি বোঝে সবাই একটু খেয়াল করেন। আমরা আজকে নেম ম্যাচিং এবং হচ্ছে আপনার প্যারাগ্রাফ ম্যাচিংটা নিয়ে আলোচনা করব। বিল্ডিং দিয়ে আসলে কি বোঝায় বলেন তো? বিল্ডিং, ভাই এইটা কি লিস্ট অফ হেডিং এর মতো ভাই? না ভাইয়া, হ্যাঁ এরকমই, ওয়ান কাইন্ডস অফ এরকমই লিস্ট অফ হেডিং, এগুলো তো সেমই বলা চলে। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং, মানে আপনার প্রত্যেকটা প্যারা থেকে 14 নম্বর কোশ্চেনটা হেডলাইনটা আসলে এ নাম্বার প্যারাতে বলা আছে না বি নাম্বার সি নাম্বার, এই টাইপের দেখতে হবে। তো রিডিং এর মধ্যে আমরা প্রথমে কিওয়ার্ড ধরবো, যেমন হচ্ছে আপনার এখানে বলছে বিল্ডিং প্রজেক্টস, তাই না? তার মানে এটা একটা তৈরি বোঝাচ্ছে, তাই না? বিল্ডিং মানে কি, তৈরি বোঝায় না? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলে। হ্যাঁ, ক্লাসটা কি মানে রেকর্ড করে পরে কি দিয়ে দিবেন? গ্রুপে দিয়ে দিব আজকে ইনশাল্লাহ, আচ্ছা, 100% দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে দেখেন বিল্ডিং কথাটা বলছে, আমি বলছিলাম গোটা রিডিং এ আপনার এই টপিকটা প্যারাফ্রেজিং জানতে হয়। আমরা এই কথাটা ট্রু ফলসে বলছিলাম যে এই টপিক থেকে আপনি অনেক কোশ্চেন পাবেন, মানে প্রত্যেকটা কোশ্চেনে নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং আপনাকে প্রথমে কিওয়ার্ড ধরতে হবে। যেমন এখানে বলছে নেগেটিভ অ্যাটিটিউডস, তাই না? তার মানে কি এটা পজিটিভ না নেগেটিভ বলেন তো? বলেন এটা কি বোঝাচ্ছে আসলে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, তাই না? জি আচ্ছা, ভাইয়া। এখানে নেগেটিভ অ্যাটিটিউডস কথাটা বলছে, তারপরে দেখেন আপনার বিল্ডিং প্রজেক্টস নিয়ে কথা বলছে। মানে আমি আপনাদেরকে কিওয়ার্ডটা দেখে আসলে কেন গুরুত্বপূর্ণ। আমাদের রুলসে বলা আছে যে আপনার সংখ্যায় উত্তর হয়, পার্সনে উত্তর হয়, টাইমে উত্তর হয়, তারপরে বলা আছে প্লুরাল জাতীয় শব্দে আনসার হয়। অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদের রুলসে বলা আছে। যেমন দেখেন 15 নাম্বারটা, আমি আপনাদেরকে জাস্ট কিওয়ার্ডটা দেখাচ্ছি, আমরা আনসার পরবর্তীতে করতে করতে পারবো। দেখেন এখানে কি আপনার সংখ্যা জাতীয় কোনো শব্দ আছে 15 নাম্বারটার মধ্যে? দেখেন তো। না, নাই আসলে। এখানে যে ফিগার কথাটা বলছে না, ফিগার কথাটা আসলে কি বোঝায় বলতে পারবেন? ফিগার ফিগার মানে এক ধরনের স্ট্রাকচার বোঝায়, মানে মানে এটা দিয়ে আসলে এটা কেউ বলতে পারবেন ফিগার্স কথা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এখানে? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না ভাইয়া, এটা কোনো বৈশিষ্ট্য? বাকিরা বলেন তো এটা দিয়ে আসলে কি হতে পারে? আমাদের রুলসে কিন্তু বলা আছে আপনার আকার আকৃতি, এমন টাইপের। এমন টাইপের। আকার আকৃতি টাইপের। আচ্ছা, এটা তো এইখানে আমি, সবাই একটু খেয়াল করেন, আমরা মূল ক্লাসে যাচ্ছি, মূল ক্লাসে গেলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা বলছে যে একটি নির্দিষ্ট স্টেডিয়ামের পরিবেশগত কোনো একটা সুবিধার ইঙ্গিত, তাই না? আচ্ছা, এই ফিগার দিয়ে মূলত আসলে আমরা সবাই একটু মিউট করে রাখবো। এটা দিয়ে আসলে ওয়ান টাইপস অফ একটা সংখ্যা সূচক তথ্য, বুঝতে পারলেন? তারপরে আপনারা দেখেন পরিবেশগত বেনিফিট, ওই যে আমার এখানে কি বলা আছে, পরিবেশগত সুবিধার কথা। তার মানে এই যে দেখেন পরিবেশগত বেনিফিটস, মানে আমাদের রুলসে বলা আছে যে আপনাকে সিঙ্গুলার এবং কি প্লুরাল ফর্মে আনসার খুঁজতে হয়। কি ফর্মে খুঁজতে হয়? সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল। তাহলে এইখানে তো বলছে বেনিফিটস, তাহলে এটা কি আপনার সিঙ্গুলার নাকি এটা প্লুরালে আছে প্লুরাল। বলেন তো? প্লুরাল। প্লুরাল আছে, তাই না? আপনি যখন এমসিকিউ তে সরি রিডিং এর যে কোনো টপিকের কোশ্চেন সলভ করেন, আপনাকে অবশ্যই সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে আনসার কিন্তু খুঁজতে হবে। এই নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, তারপরে আপনার লিস্ট অফ হেডিং, এই টপিকগুলো। যেমন এখানে পরিবেশগত সুবিধা সমূহ, তার মানে সুবিধাটা কি একটা না দুইটা, একের অধিক কোনো কিছু? ব্যাপারটা চিন্তা করেন, এখানে পরিবেশগত সুবিধা মানে অনেকগুলো সুবিধা, তাই না? হ্যাঁ ভাইয়া, অনেকগুলো সুবিধা। পরিবেশগত সুবিধা। আচ্ছা, তারপরে এখানে বলছে সার্টেন স্টেডিয়াম, একটা নির্দিষ্ট একটা স্টেডিয়ামের কথা বলছে। তারপরে দেখেন আপনার 16 নাম্বারটা, এই যে উদাহরণ জাতীয় শব্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। মানে আপনি যদি আপনার বইয়ে জাস্ট
যখন আপনি প্যারাগ্রাফ ম্যাচিং গুলো প্র্যাকটিস করবেন বা নেম ম্যাচিং যখন প্র্যাকটিস করবেন, আপনার কাজ হচ্ছে প্রথম দিন শুধুমাত্র কোশ্চেন গুলো পড়বেন, অন্য কিছু করার দরকার নাই। কোশ্চেন পড়ে শুধুমাত্র কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হচ্ছে আপনার উদাহরণ। কি বললাম ভাইয়া? উদাহরণ। মানে এই টপিকের প্যারাফ্রেজিং জানতে হবে। মানে যেখানে বা যেই প্যারার মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলো কমা যুক্ত আছে, তারপরে আপনার এম যুক্ত আছে এবং শব্দগুলোর সাথে এস বা ইএস যুক্ত আছে, এই 16 নাম্বার কোশ্চেনের আনসারটা ওই প্যারাতেই হবে। এই উদাহরণ জাতীয় শব্দের প্যারাফ্রেজিং গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমাকে দুইটা শব্দ বলেন তো কেউ, যেটা দিয়ে আসলে উদাহরণ জাতীয় কোনো কিছু একটা বোঝাই। ফর ইনস্ট্যান্স। such হ্যাঁ, as বলেন কয়েকটা শব্দ হলো সাচেস, তারপরে আরো আরো কিছু শব্দ বলেন তো। For example, হ্যাঁ, আরো আরো কিছু শব্দ বলেন। সাচেস, তাই না? আচ্ছা, ইনস্ট্যান্ট। easy থাকতে ফর পারে, ফর easy ফর easy ইনস্ট্যান্স। থাকতে পারে, easy হ্যাঁ, এগুলো মানে এই কিওয়ার্ডটা, উদাহরণ জাতীয় কিওয়ার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বললাম যারা আজকে নতুন জয়েন করলেন আপনাদের কাছে আমি বলি শুধুমাত্র এই নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর সবগুলো কোশ্চেন এক নজর পড়বেন। এক নজর পড়ে আপনি অনেক জায়গায় পাবেন যেখানে আসলে কোনো একটা উদাহরণ নিয়ে কথা বলছে, এবং এখানে বলছে দেখেন রেঞ্জ অফ ফেসিলিটিস। তাহলে ফেসিলিটিস কথাটা কি আবার সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্মে বলা আছে? প্লুরাল, Plural হ্যাঁ, form. এস যুক্ত আছে। আপনি কি আচ্ছা। এগুলো যে কিওয়ার্ড ভাই, যে কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, যেমন তোকে ইয়েতে বলছিলেন, যেমন এক্সাম্পল এই টাইপের কিওয়ার্ড গুলো যদি এই কয়টা কিওয়ার্ড এবং এর যে ইয়েগুলো হ্যাঁ, সিনোনিম ফরম্যাট গুলো, এটা যদি একটু গ্রুপে শেয়ার করে দিতেন যে এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই এই সিনোনিম ফরম্যাট গুলো এইগুলো এইগুলো একটু দেখে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আমাদের জন্য অবশ্যই, সুবিধা অবশ্যই। এই যে আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আমি যে কথাগুলো বলছি দেখেন, দেখেন গ্রুপে দিয়ে দিচ্ছি অলরেডি। আপনি একটু পড়েন, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। যেমন যেমন দেখেন সময়, তারপরে পার্সন, তারপরে 3 নাম্বার নাম, তারপরে সংখ্যা, এক বছর, বহু বচন, উদ্দেশ্য, কারণ, ফলাফল। দেখেন 1 থেকে 30, মানে সবগুলো নেম ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু এই 30টা কিওয়ার্ডের ভিতরে আসে। ঠিক আছে ভাইয়া? মানে এখন একটু দিয়েছেন দেখেন, এটার কি ক্লাসটা ভাইয়া কতদিনের ক্লাসটা আপলোড করা দরকার? ওটা হচ্ছে গুগল ড্রাইভে দেওয়া হয়েছে। ওটা কি হয়েছে আপনার ওই ভিডিওটা ছোট হয়ে গেছে, এটা আবার কেউ সমস্যা হয় কিনা ওটা দিয়ে দিন রাতুল ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনি জানি বলছিলেন ছোট হয়ে গেছে, এটা দিয়ে দিন, সবার জন্য সুবিধা হবে। আর আজকে আচ্ছা, এবং দেখেন 14 নাম্বারে কিন্তু বলা আছে উদাহরণ। ওই যে দেব ভাই, সুমন ভাই, আপনি যে কোশ্চেনটা করলেন উদাহরণ, 14 নাম্বারে কিন্তু বলা আছে। আপনারা সুন্দরভাবে এই উদাহরণ শব্দগুলোর প্যারাফ্রেজিং গুলো আসলে কোনটা হতে পারে এটা জেনে নেবেন। তো যেই কোশ্চেনের মধ্যে এই উদাহরণ নিয়ে কথা বলবে ওই প্যাসেজের মধ্যে অনেকগুলো কমা থাকবে, এন্ড যুক্ত থাকবে এবং প্লুরাল জাতীয় ওয়ার্ড থাকবে। তার মানে এখানে বলছে রেঞ্জ অফ ফ্যাসিলিটিস, তারপরে বলছে সাম নিউ স্টেডিয়ামস। তার মানে কি এখানে স্টেডিয়াম কথাটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখেন তো। প্লুরাল ফর্মে আছে স্টেডিয়ামস। আচ্ছা, মানে আপনাদেরকে প্রথমে আমি কিওয়ার্ড গুলো দেখাচ্ছি, এটা কেউ আবার মাইন্ড করবেন না। মানে আমি কোশ্চেন গুলো একটু পরে সলভ করতেছি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর কিওয়ার্ড গুলো আসলে মেইন। মানে সিঙ্গুলার, প্লুরাল, পার্সন, টাইম, পজিটিভ, নেগেটিভ, এগুলো যারা আমাদের বিগত ক্লাসগুলো মোটামুটি করেছেন তাদের আশা করি একটা ধারণা আছে। তো আপনাদেরকে ধারণা দিচ্ছি। যেমন দেখেন এই যে রেফারেন্স টু, 17 নাম্বার কোশ্চেনটার মধ্যে বলা আছে আমাদের আমাদের মানে রুলসে বলা আছে যে আপনার পার্সন জাতীয় শব্দে আনসার করতে হয়। এর মধ্যে রেফারেন্স শব্দটাও কিন্তু একটা পার্সন, মেনশন অফ কথাটা, এই যে এটাও একটা ওয়ান গাইডস অফ পার্সন বোঝায়। তার মানে এই যে এমন যেই কোশ্চেনের মধ্যে রেফারেন্স কথাটা থাকবে তখন আপনাকে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে যে প্যারার মধ্যে শুরুতেই দেখবেন কোন একটা সায়েন্টিস্টের নাম বা কোন একটা পার্সন জাতীয় শব্দ দিয়েই ওই প্যারাটা শুরু হবে। যেমন এখানে দেখেন বলছে ডিসঅ্যাডভান্টেজ, তার মানে ওই প্যারাটা অবশ্যই নেতিবাচক টোনে কথা বলবে। মানে প্রত্যেকটা কোশ্চেন থেকে মানে আপনি যদি এই 1 থেকে 30 পর্যন্ত এই কিওয়ার্ড গুলোর সিনোনিম এবং এইগুলোর টোন বুঝতে পারলে আপনি আনসার গুলো করতে পারবেন। যেমন দেখেন 17 নাম্বারটা ডিসঅ্যাডভান্টেজ, তারপর এখানে দেখেন আবার একটা তৈরির কথা বলছে, তাই না? বলছে এখানে তৈরির কথা এবং একটা সময় নিয়ে কথা বলছে ডিউরিং। ডিউরিং বলতে আসলে কি বুঝি আমরা বলেন তো? বলতে যে কোনো সময়টাকে ইয়ে করবে, এই সময়, একটা এই নির্দিষ্ট সময় যুগ, এই সময় এই সময় একটা নির্দিষ্ট যুগকে বোঝানো হয়েছে, তাই না? ওই যে বললাম না টাইম জাতীয় শব্দ দিয়ে আপনার আনসার খুঁজতে হয়। মানে এখন এই টাইম জাতীয় শব্দগুলো আসলে কোনগুলো, এটা যদি আপনি, এই জন্য বলি শুধুমাত্র প্রথমে আপনি যদি আপনার কাছে রিডিংটা অনেক জটিল মনে হয় ওই দিন শুধুমাত্র কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করবেন, পরে আপনি আনসার খুঁজেন।
তাহলে দেখবেন আপনার জন্য আনসার খোঁজাটা ইজি হবে। এবং যতগুলো আপনি যে কোনো জায়গা থেকে কোশ্চেন সলভ করেন এই 30টা কিওয়ার্ডের ভিতরে কিন্তু আসবে, এগুলোর বাইরে কিন্তু নর্মালি আসে না। এখন এই 10-12টা বই আপনি আপনার হাতে নিয়ে বসেন, দেখবেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি আপনাদেরকে একটু কোশ্চেন গুলো সলভ করে দেখাই, আমরা এই পুরোটা বই সলভ করে দিব, 17তম বই আজকে। যেমন দেখেন এই যে 14 নাম্বার কোশ্চেনটা, এখানে বলছে মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস, কথাটা বলছে না, এখানে বলছে বিল্ডিং প্রজেক্ট। তাহলে এখান থেকে আমরা যতগুলো কিওয়ার্ড ফাইন্ড আউট করলাম, আপনারা সবাই একটু নাম্বার প্যারাটার মানে প্রথম 2টা লাইন এবং লাস্টের 2টা লাইন জাস্ট রিডিং করে এই 14, 15, 16 সাথে আপনার কোন লাইনটা ম্যাচিং করে আমাকে কেউ বলতে পারবেন যে আসলে ভাই এই লাইনটা ম্যাচিং করে? নাম্বার, বি নাম্বার, নাম্বার প্যারাটা পড়েন তো সবাই, প্রথম 2টা লাইন এবং হচ্ছে লাস্টের 2টা লাইন সবাই পড়েন। দেখি আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কিনা। ভাইয়া 17 কত নাম্বার এটা? এটা 17 হবে, মনে হচ্ছে এটা টাইমের কথা বলা আছে। ক্যামব্রিজ এটা হচ্ছে এটা ক্যামব্রিজ 17তম বই টেস্ট 1, ক্যামব্রিজ 17তম বই টেস্ট 1, কোশ্চেন নাম্বার হচ্ছে আমার 14 থেকে 17। তাহলে আমি এটা- বলছিলাম, হ্যাঁ ভাইয়া বলেন। এটা 17 নম্বর, কারণ যেহেতু বলছে যে 19th তো 20th সেঞ্চুরি, তার মানে ডিউরিং দ্য টাইম, একটা নির্দিষ্ট টাইমের কথা বলছে। আচ্ছা, বাকিরাও বলেন, একটু চিন্তা ভাবনা করে বলেন, দেখি আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কিনা। ভাইয়া কি বলছেন এটা আর বলবো? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া একটু হ্যাঁ আপু কথা বলেন। ছিল। ভাইয়া আমি এই গ্রুপটাতে আপনি আমাকে লিংক দিচ্ছেন, আমি কি ক্লাসটা জয়েন মানে করবো, মানে কি হ্যাঁ আপু করতে পারেন, মানে সমস্যা নেই, একটু থাকেন, কথাগুলো শুনেন, আমি ক্লাস শেষ হওয়ার পরে আবার লিঙ্ক দিব, সমস্যা নেই, আপনি থাকেন, সমস্যা নেই, আচ্ছা ভাই কি বলছেন থাকেন এটা আর বলবেন? এখানে। হ্যাঁ মহসিনা আপু দেখেন, আমি মহসিনা, আচ্ছা এখানে আমরা বললাম মানে আপনাকে এই যে 14 থেকে 17 পর্যন্ত আমরা তো আজকে নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং করতেছি। তো আমি বললাম আপনাকে প্রথমে কিওয়ার্ড গুলো জানতে হবে, আমি তো কিওয়ার্ড গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি এবং আরো আরো কয়েকটা কিওয়ার্ড দিব। তো নেম ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং মানেই তো কিওয়ার্ড, কিওয়ার্ডের খেলা। তো আপনি প্রত্যেকটা কোশ্চেন থেকে মিনিমাম 3টা করে কিওয়ার্ড ধরবেন। যেমন 14 নাম্বারটার মধ্যে আমাদের রুলসে বলা আছে নেগেটিভ পজিটিভ কিওয়ার্ড ধরতে হবে, এখানে তো বলছেই নেগেটিভ অ্যাটিটিউডস। তারপর এখানে বলছে যে আপনার ওই যে উৎপত্তি, জন্ম, তৈরি, এটা একটা যেমন বিল্ডিং প্রজেক্ট, কোন একটা প্রজেক্ট নিয়ে কথা বলছে বা স্থাপত্য বা এই টাইপের কোন একটা কথা বলছে। তাহলে আপনি দেখেন তো স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কোন একটা নেতিবাচক মনোভাবের কথা, এটা আসলে আমাদের কত নাম্বার প্যারাতে বা নাম্বার প্যারাতে কি বলা আছে কিনা স্থাপত্য নিয়ে? ভাই এটা নাম্বারে হোপফুলি থাকবে না, কারণ প্রথম কোশ্চেন কখনো নাম্বারে দিবে না। নাম্বারে বলা আছে, সবাই একটু মনোযোগ দেন, দেখেন তো নাম। আচ্ছা এটা নাবিল ভাই বলেন তো ভাই, ডমিনেটেড নাবিল ভাই আছে আছেন? ভাইয়া। নাবিল ভাই বলেন এটা, আপনি বলেন ভাই, আপনি অনেক পুরাতন স্টুডেন্ট ভাই। নাম্বার প্যারাটা বলেন তো, নাম্বার প্যারার সাথে কি আপনার 14 নাম্বারটা যায় নাকি 15 নাম্বার যায়, কোনটা যায় নাম্বার প্যারাটা পড়ার পরে? নাবিল ভাই বলবেন ভাই। জি ভাইয়া করতেছি একটু wait। 14 সাথে নাম্বারটা যায় মানে প্রকল্পে, স্টেডিয়াম প্রকল্পের নেতিবাচক প্রজেক্ট নিয়ে কথা বলছে। তাহলে আপনারা দেখেন তো আপনার নাম্বার প্যারার মধ্যে আমাদের কোন ধরনের প্রকল্প নিয়ে নেগেটিভ কোনো কথা বলা আছে না কিনা? যেমন দেখেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, ওখানে কিন্তু বলা আছে, আমরা একটু এই নিচে নম্বর যাই। নিচে তো দেখা যাচ্ছে না, নিচে তো আরো কিছু আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ ওই তো এখানে নিচে আর একটু নিচে আছে, যেমন দেখেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হ্যাপ, দেখেন তো এখানে কি নেগেটিভ পজিটিভ টোন আছে কিনা? ফিফা ওয়ার্ল্ড কাপ হ্যাপ, এখানে এই লাইনটার মধ্যে কোনো ধরনের নেগেটিভ বা পজিটিভ টোন আছে কিনা? disuse একটু and disappear. তো ইয়ে করে দেন ওই প্যারাটা, হ্যাঁ নেগেটিভ আছে, দেখা যাচ্ছে ফলেন না, আছে, দেখা ফলেন যাচ্ছে না। ইনটু ডিসইউজেস এন্ড ডিসঅ্যাসপেয়ার আছে নোটাবলি নেগেটিভ। ফলেন ইনটু ডিসইউজ মানে এই যে ডিসইউজ, ডিসরিপেয়ার মানে একটা নেগেটিভ নেগেটিভ কথা, রিপেয়ার। এবং আপনি যদি এই প্যারাটা পড়েন, এখানে কিন্তু একটা স্টেডিয়াম নির্মাণের একটা স্থাপত্য শিল্প নিয়ে মূলত কথা বলছে, একটু খেয়াল করেন। মানে বিল্ডিং প্রজেক্ট মানে কি, প্রজেক্ট বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কোন একটা নেতিবাচক মনোভাব, এটাকেই বোঝানো হয়েছে, বুঝতে পারলেন? তাহলে আপনি যদি এই লাইনটা পড়েন, দেখেন প্যাসেজের মধ্যে এই যে আপনার টুডে, এইখান থেকে লাইনটা শুরু হলো টুডে হাউ এভার, এই লাইনটার মধ্যে পড়লে আমরা এখানে কিন্তু বুঝতে পারি মূলত স্টেডিয়াম নির্মাণ বা ওই যে আপনার এখানে কিন্তু কনস্ট্রাকশন কথাটা বলা আছে, স্টেডিয়াম নির্মাণ বা প্রজেক্ট নিয়ে কিন্তু আমাদের এখানে কথা বলা আছে। কিন্তু 14 নাম্বারের 15 নাম্বারটা কেন হবে না? 15 নাম্বারটার মধ্যে দেখেন আপনার পরিবেশগত নিয়ে কথা বলা আছে। 16 নাম্বারটা দেখেন এটার মধ্যে উদাহরণ, এই প্যাসেজের মধ্যে উদাহরণ বা অনেকগুলো কমাযুক্ত বা যুক্ত কোনো শব্দ কিন্তু নাই।
তারপরে যদি আপনি 17 নাম্বারটা খোঁজেন, এখানে রেফারেন্স টু ডিসঅ্যাডভান্টেজ, এখানে নেগেটিভ, তারপরে এখানে একটা নির্দিষ্ট একটা যুগের কথা বলছে। তাহলে এই প্যাসেজের মধ্যে বা এই লাইনের মধ্যে স্পেসিফিক ভাবে এমন কিছু কি বলা আছে যেটা আসলে নির্দিষ্ট যুগ বা নির্দিষ্ট সময়, এইরকম কোনো কথা? মানে 3টা কিওয়ার্ড ম্যাচিং করতে হবে, কখনো কিন্তু আপনি একটা কিওয়ার্ড ম্যাচিং করে আনসার করতে পারবেন না। তাহলে কি আমরা এ নাম্বারের আনসারটা কি 14 নাম্বারের আনসারটা কি এ করতে পারি কিনা একটু খেয়াল করেন তো সবাই। করতে পারি? বাকিরা বলেন তো ভাইয়া, 14 নাম্বার কোশ্চেনটা এ নাম্বারটা আনসার করতে পারি কিনা, যেহেতু স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের নেতিবাচক মনোভাব। তাহলে এই যে নেতিবাচক মনোভাব বলতে আসলে আমাদেরকে কি বোঝানো হয়েছে? যদি আপনি এটা জানতে চান, ওই যে আপনার টুডে এখান থেকে শুরু করলেন ডিসরিপেয়ার, এই লাইনটা পড়লেই কিন্তু আপনার স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের নেতিবাচক বিষয়টা কিন্তু এখানে খুঁজে পাবেন। তো আরেকটু খেয়াল করেন, যেমন দেখেন আপনার 15 নাম্বারটা, এখানে কিন্তু মূলত হচ্ছে পরিবেশগত সুবিধা। তাহলে আমরা বি নাম্বার প্যারাতে যাই, তাহলে বি নাম্বার প্যারার প্রথম 2টা লাইন এবং হচ্ছে আপনারা লাস্টের 2টা লাইন পড়েন, পড়ে দেখেন তো আসলে কি হতে পারে। পড়েন সবাই বি নাম্বার প্যারাটা পড়ে আপনারা বলেন তো এটার সাথে কি আপনার 14, 15, 16, 17 কোনোটা যায় কিনা? আচ্ছা, আপনি যদি এইভাবে খোঁজেন তাহলে আরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ভাইয়া, এখানে এক্সাম্পলের কথা। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন। যদি আপনি মনে করেন 14 নম্বরে আনসার করে ফেলছেন, এখন যদি আসেন 15 নাম্বারটা, তাহলে এ বি সি ডি যতগুলো প্যারা আছে আপনি একটু খুঁজেন যে আসলে কোন প্যারার মধ্যে আপনার পরিবেশগত কোন একটা সুবিধা নিয়ে কথা বলছে এবং হচ্ছে সেখানে কোন একটা সংখ্যাসূচক তথ্য দেওয়া আছে। তাহলে কোন লাইনের মধ্যে বা কোন প্যারার মধ্যে আমাদের পরিবেশগত সুবিধা নিয়ে কথা বলা আছে দেখেন তো। এটা 15। মানে 15 নাম্বার কোশ্চেনটা এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, দেখেন তো আপনার কোন প্যারার মধ্যে পরিবেশগত কথা বলা আছে? এফ নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের পরিবেশগত সুবিধাটা কিন্তু এটা কত নাম্বার প্যারাতে আছে? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার। যেহেতু আমরা 15 নাম্বারটা আনসার করব, তাহলে দেখেন তো পরিবেশগত বেনিফিটস, এই যে শব্দগুলোর সাথে এস বাই এস থাকবে এটাই মেন কিওয়ার্ড। সেটা পরিবেশ হোক, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যেটাই হোক এটাই কিন্তু আপনার মেন কিওয়ার্ড। এই শব্দেরই টোনটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা একটু এফ নাম্বার প্যারাটাতে যাই। এফ নাম্বার প্যারাটা পড়ে আপনি দেখেন তো এখানে আসলে পরিবেশগত কোনো একটা বিষয় নিয়ে কথা বলা আছে কিনা, যেহেতু 15 নাম্বার কোশ্চেনের মধ্যে পরিবেশগত একটা সুবিধার কথা বলছি। লাস্ট লাইনেই আছে in terms of reduction of CO2 emissions. হ্যাঁ, এটার মানে কি আপু, নীলিমা আপু এটা বলেন তো, এটা দিয়ে আসলে কি কার্বন বোঝানো ডাই হয়েছে? অক্সাইড। So positive মানে impact পড়ে যে কার্বন ডাই অক্সাইড ইমিশনটা অনেকটা রিডাকশন হয়, কমে যায়। হ্যাঁ, তার মানে এটা পরিবেশগত আমার একটা বেনিফিটস কে বোঝানো হয়েছে, তাই না আপু? মানে হ্যাঁ, পরিবেশ রূপের একটা বেনিফিট, এটাকে বোঝানো হয়েছে। কার্বন বেড়ে গেলে পরিবেশের ক্ষতি হয়। হ্যাঁ, কিন্তু বাদ বাকি কোনো প্যারার মধ্যে কিন্তু আপনার পরিবেশগত কোনো একটা বেনিফিটস নিয়ে কিন্তু কথা বলে নাই। এখন আপনার বইয়ে মানে যে কোনো জায়গা থেকে আপনার যেই শব্দগুলোর সাথে এস বাই এস থাকবে, সেটা লিস্ট অফ হেডিং হোক, নেম, এটাকে মেন কিওয়ার্ড ধরে আপনাকে সেই টোনটা অবশ্যই। এখন এখানে কিন্তু বলাও আছে সার্টেন স্টেডিয়াম। তাহলে স্টেডিয়ামটা কি আমার সিঙ্গুলারে বলা আছে না প্লুরালে বলা আছে? নিশ্চয়ই সিঙ্গুলারে বলা আছে। সিঙ্গুলার বলা আছে। এখন আপনি দেখেন তো এই প্যারাগ্রাফের মধ্যে কোনো ধরনের স্টেডিয়াম নিয়ে প্লুরালে কথা বলছে না সিঙ্গুলারে বলছি, একটু খুঁজেন তো। যেহেতু আমরা বলছিলাম যে আপনাকে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে আনসার করতে হয়, তাহলে আপনি একটু 16 খেয়াল করেন নম্বরে আপনার। তো প্লুরাল আছে, নিউ স্টেডিয়ামস আছে। হ্যাঁ, ওখানে হচ্ছে স্টেডিয়ামস, কিন্তু এই প্যারাটার মধ্যে আমার এই 15 নাম্বার এফ নাম্বারে কিন্তু স্টেডিয়ামস নিয়ে কথা। ফিগার্স আছে, স্টেডিয়াম নিয়ে নেই। হ্যাঁ, ফিগার্স দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এখানে বলেন তো? ফিগার্স অনেকগুলো তথ্য উপাত্তের আছে আর কি। মানে এটা একটা সংখ্যা সূচক তথ্য, বুঝতে পারলেন? ফিগার্স ডেমনস্ট্রেটিং কথাটি আসলে একটা সংখ্যা সূচক। ওই যে আপনার 660 টন, তারপরে হচ্ছে আপনার 80%, এগুলো দিয়ে আসলে একটা সংখ্যা বোঝায়, বুঝতে পারলেন? এই ফিগার মানে হচ্ছে একটা সংখ্যা সূচক। এখন আপনি যদি একটু মানে একটু খাতায় নোট করতে পারেন যে আসলে রিডিং এর মধ্যে যেমন আপনার টাইপ অফ, কাইন্ড অফ, তারপরে আপনার মেনি, এরকম অনেকগুলো শব্দ আছে যেটা দিয়ে আসলে, যেমন কাপল অফ কথা দিয়ে, যেটা দিয়ে আসলে কোন একটা সংখ্যাকে মিন্স করে। তো এইটা একটা তালিকা করবেন। আবার কিছু কিছু শব্দ আসে যেটা হচ্ছে পার্সনকে প্রকাশ করে, যেমন আপনার কোম্পানি, তারপরে আপনার অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি, অথরিটি, তারপরে আপনার ইনস্টিটিউশন, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে। এটা তালিকা করলে আপনি আরো ভালো আনসার করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা আরো ক্লাস নিব, তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখেন আপনার 16 নাম্বারটা, ওই যে আমরা যেটা বললাম, মানে প্রত্যেকটা কোশ্চেন থেকে আমি যে কিওয়ার্ড গুলো দিব
কিওয়ার্ডটা আপনি এক নজর বা হচ্ছে 10-15 মিনিট পড়ে নেবেন, পড়ে আপনি নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এ সবগুলো কোশ্চেনের কিওয়ার্ড হাইলাইট করবেন, হাইলাইট করার পরে ওইটা আবার প্যাসেজে খোঁজার চেষ্টা করবেন। যেমন 16 নাম্বারটার মধ্যে একটা উদাহরণ, তাহলে আপনাকে এমন একটা প্যারাগ্রাফই খুঁজতে হবে যেই প্যারাগ্রাফটার মধ্যে অনেকগুলো উদাহরণ জাতীয় আছে, এন যুক্ত আছে, এবং ওই প্যাসেজের মধ্যে বা ওই প্যারার মধ্যে এস বা ইএস যুক্ত আছে। তাহলে কত নাম্বার প্যারা বা কোন প্যারাতের মধ্যে আপনার এই উদাহরণ নিয়ে কথা বলা আছে, তাহলে আপনি একটু খুঁজেন তো, প্যারাটা বের করেন তো, বলেন তো কত নাম্বার প্যারাতে আছে। এ নাম্বার, এটা কিন্তু খুঁজে বের করতে হবে, এ বি সি ডি কোন প্যারার মধ্যে বলা আছে এটা, বলেন এটা কোন প্যারার মধ্যে বলা আছে। তা আপনি যদি একটু খুঁজেন, আপনি দেখেন। প্যারা তো দেখা যায় না, কেমনে খুঁজবো? ও আচ্ছা, তাহলে আমরা একটু আপনাদের সাথে, হ্যাঁ একটু আমরা একটু উপরের দিকে যাই, ই নাম্বার প্যারাটা আমরা একটু উপরের দিকে ভাই, এটা হচ্ছে ইয়া জি, করেন ভাইয়া। কাছে তো বই নাই, একটু দেখা ও আচ্ছা মানে আচ্ছা, প্যারা আপনাদের সাথে বুঝতে। বই নাই তাই না, এটা একটু জুম করে দেন আপনি ওই উপরে ক্লিক করে, রাতুল ভাই ওই যে কর্নারে, হ্যাঁ তাহলে মনে হয় সুবিধা হবে। ভাই হ্যাঁ ক্যামব্রিজের কত এটা? 17 না? এটা হচ্ছে 17, হ্যাঁ এখন ঠিক আছে। 17 কত নাম্বার? টেস্ট 2, টেস্ট টেস্ট ওয়ান, 1? টেস্ট ওয়ান, 17 টেস্ট ওয়ান। হ্যাঁ জুম করে দেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। মানে যখন আমরা প্যাসেজে খুঁজবো তখন প্যাসেজের লাইনগুলো একটু জুম করে দেন। তাহলে এখন আপনি ই নাম্বার প্যারাটা, ই নাম্বার এইটা একটু পড়েন। ই নাম্বার প্যারাটা পড়ে দেখেন তো এখানে আসলে কোন ধরনের উদাহরণ নিয়ে কথা বলা আছে কিনা, দেখেন তো। মানে যেহেতু এটা উদাহরণ নিয়ে কথা বলছে, তাহলে আপনাকে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে যে আছে প্যারাগ্রাফের ভাইয়া, মধ্যে আছে আছে, এখানে আছে। লেখাও আছে সাস অ্যাজ, এই দেখুন সাস অ্যাজ। ওই যে দেখেন হোটেলের কথা বলছে, আউটলেটের কথা বলছে, স্যান্ডার্স কথা বলছে, তাই না, এইগুলো তার মানে অনেকগুলো কমা যুক্ত থাকবে। এখন বাদ বাকি কোনো প্যারার মধ্যে কিন্তু আপনার এতগুলো কমা যুক্ত নাই। মানে এই এই বিষয়গুলো জানা থাকলে আপনার আনসার গুলো খোঁজাটা মানে দ্রুততম সময়ের ভিতরে আপনি খুঁজতে পারবেন, এটা মাথায় রাখবেন। এবং প্রত্যেকটা কোশ্চেনে 3টা করে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে। যেহেতু এখানে বলছে রেঞ্জ অফ ফেসিলিটিস, তাহলে রেঞ্জ অফ ফেসিলিটিস বলতে আসলে কি বোঝানো হচ্ছে, রেঞ্জ অফ ফেসিলিটিস এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে বলতে পারবেন? মানে অনেকগুলো সুবিধা। হ্যাঁ অনেকগুলো সুবিধা, তাহলে এই যে অনেকগুলো সুবিধার কথা বলছে না, মোটামুটি 4-5টা তো সুবিধার কথা অলরেডি বলে ফেলছে, বুঝতে পারলেন? তা আপনি প্রত্যেকটা কোশ্চেন থেকে, এবং এখানে বলছে সাম নিউ স্টেডিয়াম, স্টেডিয়ামস কথাটা বলছে, তাহলে স্টেডিয়ামস কথাটা আমাদের এটা হচ্ছে আমাদের প্লুরালে আছে তাই না। তা আপনাকে এটাও খুঁজতে হবে যে এই প্যারাগ্রাফের মধ্যে এই স্টেডিয়ামসটা কি আসলে সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, দেখেন তো এই প্যারাগ্রাফের মধ্যে। মানে প্রত্যেকটা অপশনে আপনাকে 3টা করে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ ভাইয়া কি বললেন নুসরাত ভাই, নুসরাত ভাই বলেন ভাই। ওই যে এখানে কিন্তু আবার প্লুরালে আছে তাই না, ওই যে স্টেডিয়ামস খেয়াল করছেন, ওই যে প্রথম লাইনে কিন্তু বলা আছে, খেয়াল জি, করেন স্টেডিয়াম পুরো স্টেডিয়ামস, ওই যে আছে। একটা জি, দেখেন প্লুরালে, মানে আনসার গুলো মূলত কিন্তু আপনার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে খুঁজতে হয়, এটা মাথায় রাখবেন। যেই প্যারাতে বা যেই লাইনে আনসার খুঁজবেন ওই প্যারার মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে কিন্তু আনসার গুলো লুকায় থাকে। এটা বিশেষ করে আপনার এমসিকিউ তে এটা কিন্তু অনেক কাজে লাগে। যেমন সাম নিউ স্টেডিয়ামস, এখানে যদি স্টেডিয়াম কথাটা বলতো, মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়, তাহলে আনসার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে। তারপরে দেখেন আপনার 17 নাম্বারটা, এখানে বলছে রেফারেন্স টু, তাহলে এই যে রেফারেন্স টু দিয়ে আসলে আমরা কি বুঝি, মানে একটা পার্সন টাইপের। তাহলে আপনাকে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে যেহেতু এখানে রেফারেন্স কথাটা বলছে, তার মানে ওই প্যারাটা মানে কোন একটা রেফারেন্স বা এই টাইপের কথাই হবে, যে আপনাকে দেখতে হবে যে আসলে কোন প্যারার মধ্যে কোনো রেফারেন্স সূচক এই ধরনের কোন একটা কথা বলা আছে। এবং এখানে কিন্তু একটা নেগেটিভ টোনের কথা বলছে, কোনটা ডিসঅ্যাডভান্টেজ, আবার একটা একটা নির্দিষ্ট একটা যুগের কথা বলছে। তাহলে আপনি এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে একটু খুঁজে বের করেন তো যে কোন প্যারাগ্রাফের মধ্যে আসলে সময় নিয়ে কথা বলা আছে। এটা যেহেতু এটা টাইম নিয়ে কথা বলা আছে, তাহলে আপনি একটু খেয়াল করেন ওই যে সি নাম্বারের মধ্যে কোনো ধরনের টাইম নাই, আপনাকে ইলিমিনেশন প্রসেস করতে হবে। ই নাম্বারের মধ্যে কোনো ধরনের টাইম নিয়ে কথা বলে নাই, এফ নাম্বারে কোনো ধরনের টাইম নিয়ে কথা বলে নাই, যতগুলো প্যারাগ্রাফ আছে সির মধ্যে টাইম নিয়ে কথা বলে নাই, ই নাম্বারের মধ্যে নাই, তারপরে হচ্ছে আপনার এফ নাম্বারের মধ্যে কোনো ধরনের টাইম নিয়ে কথা বলে নাই। শুধুমাত্র টাইম নিয়ে কথা বলছে আপনার বি নাম্বারের মধ্যে আছে, তারপরে ডি নাম্বারের মধ্যে আছে, আর এ নাম্বার তো আমরা অলরেডি আনসার করেই ফেলছি। মানে আপনাকে ইলিমিনেশন প্রসেস যেটাকে বলা হয় এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে ডি নাম্বারের মধ্যে দেখেন তো এখানে কি আপনার কোনো ধরনের টাইম সূচক কথা বলা আছে কিনা, বা কোন একটা নির্দিষ্ট যুগের কথা বলছে কিনা।
আছে ভাইয়া, আছে। আছে? বলেন নীলিমা আপু, বলেন, আপনি বলেন। দুটো আছে, একটা আছে হচ্ছে 19 AD, একটা আছে 19th সেঞ্চুরি। হুম হুম। দুটো আছে। মানে একটা একটা নির্দিষ্ট যুগ, তাই না? নির্দিষ্ট যুগে নির্মিত স্টেডিয়ামের অসুবিধা। নির্দিষ্ট বলতে শুধু 20 সেঞ্চুরি এখানে ডি নাম্বারে দেখাচ্ছে। আর একটা দেখছি ওটা 9 এবং 20, তাহলে ওটা নির্দিষ্ট মনে হয় না। হ্যাঁ, এবং এখানে একটা নেগেটিভ টোনও আছে, দেখেন আপনি একটু খেয়াল করেন। মানে সময় নিয়ে যদি কথা বলে, আপনার বি নাম্বার প্যারাটা যদিও সময়, নেগেটিভ পজিটিভ টোনটা কেন বুঝতে হয়? আপনি দেখেন তো ডি নাম্বারের মধ্যে ওই যে বাট, ওই যে বাটের পরে বাট হাউ ইউ বলতো, বাট সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট, কথাটা বলা আছে। তার মানে আচ্ছা, এই প্যাসেজটা কিন্তু আমার একটা নেগেটিভ টোনে কথা বলছে। মানে আমার কথাগুলো, যে কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আপনি পুরা বই, স্বচ্ছতম বইটা, গোটা নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করবেন একদম বুঝে বুঝে, বাকিগুলো মক টেস্ট দিতে পারবেন ইনশাল্লাহ। তার মানে এখানে এই যে সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি কথা বলছে, মানে এটা একটা নেগেটিভ টোনে কথা বলছে, তারপর একটা সময়ের কথা বলছে, তারপরে এখানে একটা রেফারেন্স টাইপের কথা বলা আছে। এটা কি বলতে পারবেন এটা আসলে কোনটা রেফারেন্স নিয়ে কথা বলছে? নীলিমা আপু বলতে পারবেন এখানে আসলে রেফারেন্স দিয়ে আসলে কি বোঝাইছে? রেফারেন্স। দেখছি ভাই। ওকে, দেখেন। পার্কিং লট। আচ্ছা, এইখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা আরেকটা বিষয় পাবো, সেটা হলো আমরা বলছিলাম যে ইলিমিনেশন প্রসেস, মানে যেহেতু এটা আমার টাইম নিয়ে কথা বলা, এখন টাইম নিয়ে কথা বলা শুধুমাত্র এ নাম্বার প্যারাতে, তারপরে বি নাম্বার প্যারাতে এবং ডি নাম্বার প্যারাতে, এই তিনটার মধ্যেই কিন্তু টাইম। বাদ বাকি প্যারাগুলোর মধ্যে কোনো একটা সময় নির্দিষ্ট যুগের কথা কিন্তু আমার বলে নাই, যতগুলো প্যারা আছে। এখন এটা তো একটা কিওয়ার্ড, আপনাকে তিনটা কিওয়ার্ড ম্যাচিং করাইতে হবে। নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, এটা মানেই হলো কিওয়ার্ডের খেলা। যেমন এখানে ডিসঅ্যাডভান্টেজেস কথাটা বলছে, তার মানে নেগেটিভ। ওই যে স্টেডিয়াম, দেখেন এখানে কিন্তু আবার ওই যে স্টেডিয়াম, ওটা কি সিঙ্গুলার না প্লুরালে? দেখেন তো, দেখেন তো কি বলা আছে প্যাসেজের মধ্যে, ওই যে প্যাসেজের মধ্যে প্লুরালের প্লুরাল আছে, আছে। প্লুরাল। প্লুরাল আছে, স্টেডিয়ামস আছে। এই সিঙ্গুলার এবং প্লুরাল যে, এটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, তার মানে একটা কিওয়ার্ড ম্যাচিং করলো, ডিসঅ্যাডভান্টেজ, নেগেটিভ, তারপর একটা নির্দিষ্ট যুগের কথা ম্যাচিং করলো, মানে তিনটা অলরেডি ম্যাচিং করছে, মানে তিনটা ম্যাচিং করাইতেই হবে, তা না হলে আপনি আনসারটা করতে পারবেন না। কিন্তু আপনি যদি বি নাম্বার প্যারাটা পড়েন, এ নাম্বার বাদ বাকি কোনোটা প্যারাটাই পড়েন, কোনো প্যারার মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু ম্যাচিং করে না। তবে এই ক্ষেত্রে সুবিধাটা কি জানেন? আপনি যদি ধরেন হচ্ছে নেম ম্যাচিং করলেন, নেম ম্যাচিং করলে তো প্যাসেজের মধ্যে আগে এই নামগুলো আসলে সহজে পাওয়া যায়। আপনি যেই লাইনে হচ্ছে নামটা থাকবে, ওই লাইনটা হচ্ছে হাইলাইট করে নেবেন আগে। মানে আপনি এখন তো কম্পিটিটিভ এক্সাম, এইভাবে হাইলাইট করে নেবেন। পরবর্তীতে যখন আপনি কিওয়ার্ড ধরবেন, তখন কিন্তু নেম ম্যাচিংটা ইজি, কেন নামটা সহজে আপনার প্যাসেজে মার্ক করা যায়। এই নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু আসবে, এটা কিন্তু মিস হয় না, মানে এটা আসে, এটা এটা মাথায় রাখবেন। তো আমরা আরো দেখাই আপনাদেরকে এই কথাগুলো যে কেন গুরুত্বপূর্ণ। এই পার্সন মনে রাখবেন, পার্সন, টাইম, নাম্বার, প্লুরাল, পজিটিভ, নেগেটিভ, সংখ্যা, সময়, এরকম প্রায় 30টা কিওয়ার্ড কিন্তু আমি গ্রুপে অলরেডি আপনাদেরকে দিয়ে রাখছি। এই টোনগুলো আপনার মাথায় একবার ঢোকাইতে হবে, তাহলে আপনি এগুলো ভালো করতে পারবেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আমরা পুরোটা বই আপনাদের কাছে সলভ করে দিই, সমস্যা নেই। তারপরে দেখেন পরবর্তী কোশ্চেনটা কততম থেকে কেউ বলতে পারবেন? পরবর্তী, হ্যাঁ, তারপরে যান আমরা হচ্ছে টেস্ট 2। আমরা টেস্ট 2 তে যাবো, রিডিং প্যাসেজ হচ্ছে 2, টেস্ট 2 রিডিং প্যাসেজ 2, কোশ্চেন নাম্বার 14 থেকে 18, এটাতে যান সবাই। টেস্ট 2 রিডিং প্যাসেজ হচ্ছে 2, এটাতে সবাই একটু যান। টেস্ট 2 রিডিং প্যাসেজ হচ্ছে 2, কোশ্চেন নাম্বার হচ্ছে আপনার 14 থেকে 18। আচ্ছা দেখেন, এই যে আপনার এখানে আবার দেখেন, এই যে 14 নাম্বারটা রেফারেন্স কথাটা বলছে, তারপরে এখানে বলছে এ টাইপ অফ টমেটো। আচ্ছা বলেন তো, এ টাইপ অফ টমেটো মানে কি? এটার মানে এক কি? ধরনের প্রকার টমেটো। টমেটো, যে কোনো এক টমেটো। ধরনের টমেটো, তাই না? টাইপ অফ। আপনাকে যে বলা হলো ভাইয়া সংখ্যা জাতীয় শব্দগুলো টোন বুঝতে হয়, এই যে টাইপ, এক ধরনের টমেটো, যেমন টাইপ অফ, কাইন্ড অফ, এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আসলে সংখ্যা সূচক, তার মানে এটা রেফারেন্স, একটা পার্সন জাতীয়। তারপর এখানে টাইপ অফ টমেটো বলছে, এবং এখানে একটা নেগেটিভ টোনে কথা বলছে, না পজিটিভ টোনে বলেন তো? মানে প্রতিরোধ করে, নেগেটিভ, বিপজ্জনক, নেগেটিভ। বিপজ্জনক ডেঞ্জারাস। সংক্রমক, এটা হচ্ছে প্রতিরোধ করে, তাই না?
ম্যানেজ করে, তাই না? বিপজ্জনক সংক্রমণ প্রতিরোধ করতে পারে। তার মানে এটা একটা ইতিবাচক কথা বলতেছে না এখানে? বিপজ্জনকটাকে হ্যাঁ কি করে প্রতিরোধ করে, তার মানে একটা ইতিবাচক কথা, মানে একটা রোগবালাই নিয়ে কথা বলছে, ডেঞ্জারাস। মানে যেই শব্দগুলোর সাথে এস বা ইয়েস থাকে এগুলোই মূলত হচ্ছে মেইন কিওয়ার্ড। তারপরে আপনি একটু খেয়াল করেন এই যে 15 নাম্বারটার মধ্যে ওই যে দেখেন আপনার প্রবলেমস, আমি বলছিলাম না, যেমন আপনার সমস্যা, তারপরে আপনার কারণ, ভিন্নতা, তারপরে আপনার প্রভাব, সংকোচন, হ্রাস, তারপরে আপনার সম্ভাবনা, তারপরে পরিবর্তন। মানে এই টপিকগুলো রিডিং এর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে এই টপিকগুলোর প্যারাফ্রেজিং অবশ্যই জানতে হবে। ঠিক আছে? কি বললাম? ওই যে আপনি দেখেন সমস্যা, তাহলে আপনার প্যাসেজের মধ্যে অবশ্যই এই প্রবলেমস কথাটার প্যারাফ্রেজিং হিসেবে ব্যবহার করবে। ইস্যু মানে একটা নেগেটিভ টোনে কথা বলবে, কিংবা প্যাসেজের এটা প্যারাফ্রেজিং হিসেবে ব্যবহার করবে। তারপরে দেখেন এখানে আপনার বলছে এ সার্টেন টাইপ অফ টমেটো, তার মানে এটাও তো একটা সংখ্যাসূচক, তাই না? এটাও আমার একটা সংখ্যাসূচক, হ্যাঁ সংখ্যাসূচক, টাইপ অফ টমেটো। তারপরে এখানে একটা কোন একটা ব্যাখ্যা সূচক কথা বলছে, এটা আপনাকে মনে রাখতে হবে, তাহলেই হবে। তারপরে আছে আপনার এখানে, আরেকটা কথা এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ, ওই যে আপনার হতে, মানে কোনো কিছু জন্ম, উৎপত্তি, তৈরি হতে, এই কোশ্চেনটা কি আপনার কোনো কিছু হতে বোঝাচ্ছে? দেখেন তো, ফ্রম মানে কি? এখানে তো ফ্রম কথাটা ব্যবহার করছে, এটার মানে কি বলতে পারবেন কেউ? থেকে, থেকে। মানে ফোকাসিং অন এ সার্টেন টাইপ অফ টপিকে, মানে থেকে বা হতে, শুধু এক হতে। এই যে শব্দগুলো, মানে এই এই কিওয়ার্ডটা এতটা গুরুত্বপূর্ণ, আমি আপনাকে কিভাবে যে বুঝাই, মানে যেই সেন্টেন্স গুলোতে আপনার এই টপিকের প্যারাফ্রেজিং থাকবে, বা যেই প্যারাতে আপনি ওইটাতে আনসার করে দিবেন। ওই যে আপনার মেক, মেড, ক্রিয়েট, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচার, স্ট্রাকচার, প্রায় 10-12টা ওয়ার্ড দিছিলাম না? আপনি এটার হুবহু ওয়ার্ড পাবেন এই টপিকের বা এই কিওয়ার্ডের, আবার এটা প্যারাফ্রেজিংও পাবেন। আপনি একটু মিলায় দেখেন। তার মানে এই যে প্রবলেমস, তারপরে ফ্রম, তারপরে সার্টেন টাইপ অফ টমেটো প্ল্যান্ট কথা বলছে। তারপরে দেখেন আপনার 16 নাম্বারটা, এই যে নাম্বার অফ এক্সাম্পলস, তাই না? তার মানে কি এটা উদাহরণ, এই যে দেখেন আবার কিন্তু উদাহরণ নিয়ে কথা বলছে। তার মানে প্যাসেজের মধ্যে অনেকগুলো কমা থাকবে, এন্ড যুক্ত থাকবে, এই টাইপের কথা থাকবে। মেইন কিওয়ার্ড গুলোই জানতে হবে। প্যাসেজ যে জায়গা থেকে আসো, কোশ্চেন গুলো আসলে ওই কিওয়ার্ড কি, মানে কিওয়ার্ডকেই হচ্ছে ধরে আপনার আনসার, মানে কোশ্চেন গুলো তৈরি হয়। তারপরে দেখেন এখানে বলছে আপনার, এখানে কাল্টিভেটেড কথাটা বলছে, এবং প্রেজেন্ট, তাই না? একটা সময়ের কথা বলছে না? দেখেন তো একটা টাইম নিয়ে কথা বলছে, বর্তমান। পাস্টের কথা বলছে, এটা হ্যাঁ, কাল্টিভেটেড হ্যাঁ, এট প্রেজেন্ট বা আবার বর্তমানও। হ্যাঁ। তারপরে এখানে কিন্তু একটা ইতিবাচক ফুড সোর্সেস কথাটা বলছে, তার মানে একটা ফুড সোর্স, তাই না? যেটা হচ্ছে একটা প্লুরালে আছে। মানে প্রত্যেকটা অপশন থেকে আমরা সময়, পার্সন, নাম্বার, টাইম, সিঙ্গুলার, যেমন এখানে একটা হচ্ছে প্ল্যান্ট, তারপরে এখানে বলছে প্ল্যান্ট, সিঙ্গুলার, প্লুরাল, মানে মিনিমাম 3টা করে কিওয়ার্ড ধরবেন, এবং ওই প্যারাগ্রাফ গুলো পড়লে আপনি এগুলো আনসার করতে পারেন। এবং ঘুরে ফিরে যে কোনো জায়গা থেকে আপনি নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং নেন, এই বিষয়গুলোই কিন্তু আপনার বারবার ঘুরে ফিরে আসবে। তারপরে দেখেন এই যে 17 নাম্বারটা, আমরা বলছিলাম কম্পেয়ার জাতীয় শব্দগুলোর টোন বুঝতে হয়। দেখেন তো এটা কি কম্পেয়ার টোন কিনা? এই যে 17 নাম্বার কোশ্চেনটা, এটা কি কম্পেয়ার টোন? দেখেন তো, হ্যাঁ, মানে কম্পারিজন। কম্পেয়ার, টমেটো, তারপরে এখানে একটা উদাহরণ বা সরি, মানে একটা তুলনা, মানে সাম্প্রতিক গবেষণার মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে, মানে এটা আর্লি, প্রাথমিক, সাম্প্রতিক, তার মানে এটা তুলনা। তাহলে আপনাকে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে, যেই প্যারাগ্রাফের মাঝে আপনি প্রথম 2টা লাইন এবং লাস্টের 2টা লাইন পড়লে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আসলে কোনো একটা তুলনা বা কোনো একটা কম্পেয়ার, এই টাইপের কোনো একটা ভাইব ওখানে আছে টমেটো, টমেটো নিয়ে, এটা বুঝতে পারবেন। ওই যে বললাম না, শুধুমাত্র মোর দেন, গ্রেটার দেন দিয়ে যে শুধুমাত্র তুলনা বোঝায়, বিষয়টা এমন না, আরো অনেক ওয়ার্ড থাকতে পারে। তারপরে এখানে কিন্তু বলছে মোর রিসেন্ট রিসার্চ, ওই যে রিসার্চ, গবেষণা, এটাও কিন্তু আমাদের কিওয়ার্ডে বলা আছে, এই টপিক থেকে কোশ্চেন আসে। এই রিসার্চ শব্দগুলো প্যারাফ্রেজিং জানতে হয়, এটা মনে রাখবেন। তারপরে যে আর্লি, মানে প্রাথমিক, সময়। তারপরে দেখেন আপনার 18 নাম্বারটার মধ্যে বলছে জেনেটিক্যালি এডিট কথাটা বলছে, তাই না? এডিটেড কথাটা বলছে, পার্সোনাল রিয়াকশন টাইপের। তারপরে হ্যাঁ, এইখানে কোন একটা আপনার গ্রাম বা এই টাইপের কথা বলছে, তাই না? আচ্ছা, এখন এই যে বিষয়গুলো, মানে আমি যে কিওয়ার্ড গুলো আপনাদেরকে দিয়ে দিয়ে রাখলাম, প্রত্যেকটা কোশ্চেন আপনি এই বিষয়গুলো পাবেন। এখন আপনি যদি 14 নাম্বার কোশ্চেনে আসেন, 14 নাম্বার কোশ্চেনে আসার পরে এ টাইপ অফ টমেটো, তাহলে আপনি যতগুলো প্যারাগ্রাফ আছে, দেখেন তো কোন প্যারাগ্রাফের মধ্যে শুরুতেই কোনো একটা পার্সন জাতীয় কোনো কিছু বলা আছে? দেখেন তো কোন প্যারাগ্রাফের মধ্যে, যেহেতু এখানে রেফারেন্স কথাটা বলছে, তার মানে ওই প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই শুরুতে কোনো একটা পার্সন নিয়ে থাকবে।
এই কথাগুলো মর্ম অনেক, বুঝতে পারলেন? দেখেন তো কোন প্যারার মধ্যে পার্সন টাইপের কথা বলা আছে। প্রথমে তো যে হিউম্যানস আছে তো প্রথম ভাইয়া প্যারাতে। দিস কুড ট্রান্সফার হোয়াট হি সেজ। কোন প্যারার মধ্যে আছে এটা কেউ বলতে পারবেন? দেখেন তো প্রথম এ নাম্বার প্যারাতে তো প্যারাতে, হিউম্যানস আছে ভাই। না না, একটা সাইন্টিফিক নাম থাকবে বা স্পেসিফিক কোন একটা নাম দেওয়া থাকবে, আছে তো পার্সনের নাম দেওয়া থাকবে। SERIS, এটা হ্যাঁ তো এরকম থাকবে। দেখেন তো সি নাম্বার প্যারাটা, সি নাম্বার প্যারা দেখেন, তারপরে ডি নাম্বার দেখেন, তারপরে বি সি ডি, তারপরে হচ্ছে বি সি ডি, তারপরে হচ্ছে আপনার ই এফ। এই প্যারাগুলো একটু খেয়াল করেন তো। এই নেম ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং মানেই কিওয়ার্ড এর ম্যাচিং এর খেলা, এটাই আপনাকে জানতে হবে। ভাই রেফারেন্স লেখা থাকলে কি ওখানে একটা কিওয়ার্ড এর নাম থাকবে না? হ্যাঁ, একটা পার্সন দিয়ে শুরু হয়। দেখেন এই যে সি নাম্বার প্যারার মধ্যে কুদলা কথাটা আছে, তারপরে এখানে বলছে টাইপ অফ টমেটো। দেখেন তো সি নাম্বার প্যারার মধ্যে টমেটো নিয়ে কথা বলা আছে। এবং দেখেন এটা এখানে কি একদম বিপরীত, প্যাসেজের শুরুতে থাকবে? হ্যাঁ একদম এটা কি একদম প্রথম লাইনে প্যাসেজের শুরু? থাকে, একদম প্রথম লাইনে দেখেন। এ ট্রিপল সাইজ আছে, মানে এক ধরনের তো বোঝা যায় এটা সাইজ অফ ফ্রুট হ্যাঁ কর্ড। ভাইয়া, এই তো এই তো এখানে সাইজ কথাটা বলা আছে, মানে তার মানে কি এক ধরনের বোঝা যায়। এই তো, তাহলে সি নাম্বার প্যারাটা পড়েন তো নাবিল আপু, সবাই একটু পড়েন তো। দেখেন তো এখানে ডেঞ্জারাস ইনফেকশন মানে কি? ওই যে আমার প্যাসেজের মধ্যে যে ডিজিজটাকে বোঝানো হয়েছে, দেখেন এক কমন ডিজিজ, ব্যাকটেরিয়াল স্পট কথাটাকে কিন্তু আমার বোঝানো হয়েছে। দেখেন সি নাম্বার প্যারা একদম শেষ বাক্যের আগের বাক্যে, দেখেন সি নাম্বার প্যারাটা পড়েন। সি নাম্বার প্যারার মধ্যে এখানে কিন্তু হচ্ছে আপনার ওই যে রোগ বালাই নিয়ে কথা বলছে, যেহেতু কোশ্চেনটা আপনার ইনফেকশন নিয়ে কথা বলা আছে। ইনফেকশন মানেই তো রোগ বালাই, তাই না? আমরা বললাম না নেগেটিভ ওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড হিসেবে, তার মানে এখানে ইনফেকশন মানেই তো সেটাকে আপনার ডিজিজ, তার মানে এখানে এই যে আপনার ডিজিজ কে বোঝানো হয়েছে। তারপরে এখানে আপনার টমেটো নিয়ে কথা বলা আছে এই লাইনের মধ্যে। তারপরে আপনার এখানে আপনার একটা পার্সন জাতীয় কথা বলা আছে। কিন্তু বাদ বাকি যতগুলো প্যারাগ্রাফ আছে অন্য কোনো প্যারার মধ্যে কিন্তু আপনার ওই ডিজিজ নিয়েও কথা বলে নাই, টাইপ অফ টমেটো নিয়েও কথা বলে নাই, বা কোনো সাইজ ধরনের নিয়েও পার্সন, কথা বলে নাই। হ্যাঁ কোনো ধরনের পার্সন নিয়েও কিন্তু ভাইয়া কথা বলে নাই। মানে এটা কিন্তু একটা মজার, মানে কি বলবো, নেম ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং, এটা একটা কথা বলি, এটা আপনাকে একটু এনজয় করতে হবে। মানে এটা ম্যাচিং করাইতে হবে এক কথায়, তাহলে আপনি মজা পাবেন এই বিষয়গুলো। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, এবং প্যাসেজ গুলো দেখতে হয় লাইন টু লাইন। তারপরে দেখেন আপনার 15 নাম্বারটা, এক কথায় নেগেটিভ। যেমন এই যে এখানে ডেঞ্জারাস ইনফেকশন, এটা একটা নেগেটিভ। এই নেগেটিভ টোনের মেইন ভাইবটা বুঝতে হবে, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই ডেঞ্জারাস ইনফেকশন মানে এখানে ডিজিজটাকে বোঝানো হয়েছে। এখন বাদ বাকি কোনো প্যারার মধ্যে কিন্তু এই ডিজিজ বা নেগেটিভ টোনে কিন্তু বলে নাই। এবং প্রতিটা কোশ্চেন থেকে আপনাকে 3টা করে কিওয়ার্ড ধরতে হবে। যেমন দেখেন আপনার 15 নাম্বারটা, 15 নাম্বারটা একটা সমস্যা নিয়ে কথা বলছে। তারপরে এখানে একটা সার্টেন টাইপস অফ নিয়ে কথা বলছে। তাহলে আপনি একটু খুঁজেন যে আপনার কোন প্যারাগ্রাফের মধ্যে মূলত হচ্ছে কোন ধরনের প্রবলেম বা কোন ধরনের সমস্যা এই টাইপের কথা বলা আছে, কোন প্যারাগ্রাফের মধ্যে খোঁজেন তো একটু। কোন প্যারাগ্রাফের মধ্যে আপনার অনেকগুলো সমস্যা নিয়ে কথা বলছে, যেহেতু এখানে এ সার্টেন টাইপ। আচ্ছা, আমি যদি এ সার্টেন টাইপের পরিবর্তে সিঙ্গেল টাইপ কথাটা ব্যবহার করি, একই না? সিঙ্গেল, এ সার্টেন টাইপ, বা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ, প্ল্যান্ট, একই তো নির্দিষ্ট কথা, সিঙ্গেল একই জিনিস। একই জিনিস। তাহলে একটু পড়েন তো যে আপনার কোন প্যারাগ্রাফের মধ্যে আপনার মূলত সমস্যা, হাউ প্যারাগ্রাফ প্রবলেম। তো দেখতে পারি না। আর একটু বড় করি আমরা, ভাইয়া এটা এটা একটু বড় করি তো, আর একটু এদিকে আসেন। আপনি একটু জুম করে নেন। আপনি কি মোবাইল থেকে করতেছি? আপনি একটু জুম করে নেন, মানে জুম করে নিলে সুবিধা হয়। আপনি একটু বি নাম্বার প্যারাটাতে যান। দেখেন তো বি নাম্বার প্যারার মধ্যে সেখানে কি আমাদের এই ধরনের এই যে টাইপ অফ টমেটো, এটা নিয়ে কথা বলা আছে, এবং হচ্ছে ওখানে কি আপনার নেগেটিভ টোনে কথা বলা আছে কিনা? নাবিলা আপু বলেন তো বি নাম্বার প্যারাটা। যেহেতু এখানে প্রবলেমস এর কথা বলছে, যে আপনার শুধুমাত্র একটি নির্দিষ্ট টমেটো গাছের উপর ফোকাস করলে কি কি সমস্যা দিতে পারে, তাহলে এই যে সমস্যার কথাটা মানে গাছ রিলেটেড, এটা কি আমার বি নাম্বার প্যারার সাথে যায় কিনা? যেমন এখানে যে বাটের পরে বাট এভরি টাইম, এখান থেকে লাইনটা শুরু হইলো ফ্লেভার, এই লাইনটা পড়েন, দেখেন তো যায় কিনা, খেয়াল করেন এখানে যায় কিনা এটা, দেখেন সবাই।
লেস কিছু একটা সাব্বির ভাই বলা বলুন, আছে। এখানে কি কিন্তু আপনার লেস কথাটা ডাইভার্সিটি লস্ট হচ্ছে, ডাইভার্সিটিটা লস্ট হচ্ছে। হ্যাঁ ডাইভার্সিটিটা লস্ট হচ্ছে, তারপরে এখানে লেস, এখানে কিন্তু একটা নেগেটিভ। এইটার মানেই লেস হচ্ছে ডেসিরেবল ট্রেড। এই প্রবলেমস মানেই হচ্ছে কিন্তু ডাইভার্সিটি লস, তারপরে লেস, তারপরে লস্ট মাচ অফ, দেখেন এখানে কিন্তু বলা আছে ফ্লেভার, তাই না? ওই যে দেখেন লস্ট মাচ অফ ফ্লেভার, লেস কথাটা হ্যাঁ, ব্যবহার লাস্টের করছে। লাইনে। হ্যাঁ, তারপরে ডাইভার্সিটি অফ লস্ট, এগুলোর মানে হচ্ছে এটাকেই মূলত হচ্ছে প্রবলেমকে বোঝানো হচ্ছে, বুঝছেন? নেগেটিভ প্রোনেশন কথা বলতেছি। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। তারপরে যে দেখেন ফ্রম, এখানেও কিন্তু আপনার এই যে ফ্রম কথাটা আছে না, ফ্রম, দেখছেন এই কিওয়ার্ডটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ। তারপরে আরো তো কিওয়ার্ড আছে, কোনটা বলেন তো? আরো অনেকগুলো কিওয়ার্ড আছে। এক্সাম্পল দেওয়াও আছে। আছে, কোনটা বলেন? ফরেনের টেন্স ভাই, এক্সাম্পল এই ফরেনের টেন্স বললাম যে হ্যাঁ ফর, এক্সাম্পলও দেওয়া আছে অ্যান এক্সাম্পল, তার মানে 15-র সাথে মিশে যায় বি। এই তো সাব্বির ভাই। তারপরে এখানে বলছে কোশ্চেনের মধ্যে বলছে সার্টেন টাইপ অফ টমেটো, তাহলে আমরা এই সার্টেন টাইপের টমেটোর পরিবর্তে আমরা সিঙ্গেল সিঙ্গেল প্ল্যান্ট সিঙ্গেল উইথ প্ল্যান্ট। সিঙ্গেল প্ল্যান্ট এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। মানে এই টোনগুলো যদি আপনি ধরতে পারেন তবে আপনার রিডিংটা, ওই যে বললাম না কন্ট্রাস্ট ওয়ার্ডের পরে আনসার থাকে, বাট হাউ ইভার অলদো, এটাও কিন্তু এই যে কন্ট্রাস্ট ওয়ার্ডের পরে আনসার। এইভাবে ম্যাচিং করতে পারলে আনসার গুলো খোঁজাটা ইজি হবে। এই যে আপনি কিন্তু জানতেন না যে প্রবলেম বা এটা নেগেটিভ টোনে কথা বলে, এই টোন থাকলে প্যাসেজের মধ্যে ওই যে আপনার নেগেটিভ থাকবে, লস থাকবে, লেস থাকবে, এই টোনগুলো যারা ধরতে পারে তারাই আনসার করতে পারে। তারপরে আপনি দেখেন 16 নাম্বারটা নাম্বার অফ এক্সাম্পল কথাটা বলছে। তার মানে আপনাকে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে যে প্যারাগ্রাফের মধ্যে কোনো ধরনের ফুড রিলেটেড কথা বলা আছে, প্ল্যান্টস নিয়ে কথা বলা আছে, তারপরে উদাহরণ নিয়ে কথা বলা আছে। তাহলে কোনটার মধ্যে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা একটু ক্লাসের ডিউরেশন যেহেতু বেশি হয়ে যায় এই জন্য বলে দিচ্ছি। আপনি যদি একটু নাম্বার প্যারাটা খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন যে সেখানে কিন্তু অনেকগুলো দেখেন আপনার উদাহরণ নিয়ে কথা বলা আছে, ওখানে আপনার এন যুক্ত আছে, তাই না? এখানে উদাহরণ নিয়ে কথা বলা আছে, তারপরে সেখানে আপনার এন যুক্ত আছে, খেয়াল করেন নাম্বার প্যারাটা। দেখেন তো নাম্বার প্যারার সাথে আপনার 16 নাম্বার কোশ্চেনটা যায় কিনা। সবাই একটু খেয়াল করেন নাম্বার প্যারার সাথে 6 নাম্বার প্যারাটা কি নাম্বার প্যারার সাথে আমাদের 16 নাম্বার কোশ্চেনটা যায় কিনা, যেহেতু বলছে নাম্বার অফ এক্সাম্পল এটা ম্যাচিং করে কিনা, তারপরে এই যে প্ল্যান্টস কথাটা বলছে, ফুড রিসোর্স কথাটা বলছে, এটার সাথে কি আমাদের এফ নাম্বার প্যারা ম্যাচিং করে কিনা। ভাই কাল্টিভেটেড আছে। দেখেন তো এখানে বলছে, দেখেন আপনার, ক্রিয়েট হ্যাঁ বলেন। ক্রপস আর কাল্টিভেটেড সেম। কাল্টিভেটেড মানে ওই চাষ করা, ক্রিয়েট ক্রপস মানে তো এটার উৎপাদন মানে করা। হচ্ছে চাষ করে, তাই না? আচ্ছা, এখানে বলছে কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্সেস কথাটা বলছে, তাহলে আমরা এটার পরিবর্তে প্যাসেজের মধ্যে বলা আছে দে বিকাম নিউ স্ট্যাপল ক্রপস, এটাকে ব্যবহার করতে পারি না? আর ফুড রিসোর্স মানে হচ্ছে আপনার যে খাদ্যর যে রিসোর্সটা, আর হ্যাঁ নিউ ফুড তো একই, মানে সিমিলার যায় আর কি। সিমিলার যায়। এবং এখানে অনেকগুলো উদাহরণও দেওয়া আছে, বলতে পারবেন কোনগুলো? নাম্বার প্যারাতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখেন ওই যে দেখেন আপনার ইনক্লুডিং এর পরেই তো উদাহরণগুলো দেওয়া আছে। ইনক্লুডিং শব্দের পরে আমাদের অনেকগুলো দেখেন উদাহরণ কমা যুক্ত দেওয়া আছে। ওই যে দেখেন ইনক্লুডিং এটার পরে একটু উপরে আমরা একটু হাইলাইট করে দিচ্ছি, দেখেন এখানে একটা কমা, তারপরে আরেকটা এন যুক্ত আছে, দেখেন একটু খেয়াল করেন, দেখছেন? মানে এ নাম্বার অফ এক্সাম্পল অফ প্ল্যান্ট, মানে এখানে বলছে উদ্ভিদ বা সবজি সম্পর্কে বেশ কিছু উদাহরণ, তাহলে উদ্ভিদ বা সবজি সম্পর্কে বেশ কিছু উদাহরণের কথা বলা আছে এখানে। তারপরে এখানে হচ্ছে আপনার ফুড নিয়ে কথা বলা আছে, তাই না? ফুড রিলেটেড অনেকগুলো কথা বলছে। দেখেন তো কাল্টিভেটেড কথাটা বলা আছে, ফুড সোর্সেস কথাটা বলছে, তারপরে এই যে প্ল্যান্টস, দেখেন আমাদের রয়েছে কিন্তু ওই যে প্ল্যান্টস কথাটা বলা আছে, এখানেও প্ল্যান্টস কথাটা বলছে, তাই না নাবিল আপু? এটা তো বুঝতে পারছি না যে নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট, এটা এখানে আচ্ছা, এখানে নট কাল্টিভেটেড
বুঝি নাই, প্ল্যান্টস দ্যাট আর নট কাল্টিভেটেড, এটার মানে কি বুঝতে পারি না, আমাকে একটু বুঝিয়ে বলেন। নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট, এখন এটা কাল্টিভেট করা হচ্ছে না, চাষাবাদ করা হচ্ছে না, নট কাল্টিভেটেড। হ্যাঁ, কিন্তু এটা সেই চাষাবাদ, জিনিসটা এখানে দেখছি না আমি আর কি। একটু খেয়াল করেন দেখেন, আছে, অবশ্যই আছে, আপনি একটু খেয়াল করেন দেখেন, আপনি একটু মিলিয়ে দেখেন, অবশ্যই আছে। আর লাইনটা একটু পড়েন, আবার আমি একটু সময় দিই, সমস্যা নেই, খেয়াল করেন। আচ্ছা, ফজলে রাব্বি ভাই, আপনি তো কিছু বলতেছেন না ভাইয়া, বলেন। এটা রাব্বি ভাই, আপনি কিছু তো বলতেছেন না, বলেন ভাই, যে আসলে এই 16 নম্বর কোশ্চেনটার আনসারটা কি আমাদের ই নাম্বারটা হবে কিনা, বা এটার সাথে আপনি একমত কিনা, বলেন আপনার মন্তব্যটা। রাব্বি ভাই বলেন, এটার সাথে যায় কিনা। কুড বি দেখছি, বাট হচ্ছে মানে নটটা খুঁজে পাচ্ছি না যে নট কোথায়। আচ্ছা, এটাকে খুঁজে পাচ্ছেন না না? আচ্ছা, আমরা আমি কি ডিডেন্ট দেখছি, এখানে ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, বাট এখানে বলছে প্ল্যান্টস দ্যাট আর নট কাল্টিভেট, এটার পরিবর্তে কি আমরা ব্যবহার করতে পারি মেনি অবসকিউর প্ল্যান্টস কথাটাকে ব্যবহার করতে পারি, মেনি অবসকিউর, মেনি অবসকিউর প্ল্যান্টস কথাটাকে ব্যবহার করতে পারি। মেনি অফ দ্য ইউজ অফ মেনি অবস্কিউর প্ল্যান্টস, এটার সঙ্গে কি আসলে প্রেজেন্টলি এটা কাল্টিভেট হচ্ছে না, এটা যায় যায় তো, কিভাবে একটু বুঝিয়ে মেনি বলুন। অবসকিউর প্ল্যান্টসের সাথে তো যায়। দেখেন, আপনি একটু আরেকটু চিন্তা করেন, দেখেন আপনি প্রেজেন্টলি কোনোভাবে বর্তমানের সঙ্গে কোনো সম্পর্ক বুঝতে পারছি না। রাব্বি ভাই দেখেন তো যায় কিনা। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি ধরেন হচ্ছে দুইটা, এখানে একটা কিওয়ার্ড ম্যাচিং করতেছেন না, তখন কি করবেন? তখন যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই ইলিমিনেশন প্রসেস করতে হবে, মানে বাদ দেওয়ার প্রক্রিয়া জানতে হবে। আপনি যদি মনে করেন পরীক্ষার হলে এত অল্প সময়ের ভিতরে আপনি সবগুলো অ্যাকুরেট মিনিং দিয়ে করবেন, তখন কিন্তু এটা চ্যালেঞ্জিং। আপনি বাদ বাকি কোনো প্যারাগ্রাফের মধ্যে দেখেন তো উদাহরণ নিয়ে কোনো ধরনের কথা বলা আছে কিনা, বা প্ল্যান্টস নিয়ে কোনো কথা বলছে কিনা, বা ফুড সোর্সেস নিয়ে কোনো কথা বলা আছে কিনা, আপনার যতগুলো প্যারা আছে। এইটা এইটা একদম ঠিক বলছেন যে হুবহু মানে কিছু হচ্ছে জিনিস আর কি অস্পষ্ট, মিলে না। সুতরাং এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। মানে এটাই, মানে আপনি সবগুলো কিওয়ার্ড ম্যাচিং করার দরকার নাই, আপনি দুই তিনটা তিনটা ম্যাচিং করলেই এনাফ। যদি মনে হয় যে আপনি একটা কিওয়ার্ড ম্যাচিং করাতে পারতেছেন না, তখন কি করবেন? তখন যেটাকে বলে ইলিমিনেশন প্রসেস, আপনি যে তিনটা কিওয়ার্ড ম্যাচিং করেন বাকি কোনো প্যারাগ্রাফের মধ্যে কি এটা যায় কিনা, তাহলে অবশ্যই বাদ বাকি কোনো প্যারার মধ্যে সেটা কিন্তু যায় না। যেমন খেয়াল করেন আপনার 17 নম্বর কোশ্চেনটা, এটার মধ্যে কিন্তু এটা একটা কম্পেয়ার বোঝাচ্ছে, তাহলে এমন একটা প্যারাগ্রাফ খুঁজেন, প্রথম দুটো লাইন এবং লাস্টের দুটো লাইন পড়েন যেখানে আসলে কোনো একটা কম্পেয়ারের কথা বলছে, তাহলে দেখেন তো নাম্বার প্যারার মধ্যে কোনো ধরনের কম্পেয়ার আছে কিনা। যেহেতু আমার 17 নম্বর কোশ্চেনটা একটা কম্পেয়ার, তাহলে আমার নাম্বার প্যারাগ্রাফের মধ্যে কোনো ধরনের কম্পেয়ারের কথা বলা আছে কিনা। দেখেন তো সবাই, নাম্বার প্যারাটার মধ্যে প্রথম দুইটা লাইন এবং লাস্টের দুইটা লাইন, ওখানে কি আমাদের কোনো ধরনের টমেটোর প্রাথমিক এবং সাম্প্রতিক গবেষণার একটি তুলনা। দেখেন আপনার নাম্বার প্যারাটার মধ্যে কোনো ধরনের কম্পেয়ারের কথা বলা আছে কিনা, একদম প্রথম অংশ। প্রাথমিক এবং লেস দ্যান 3 ইয়ার্স। আমার আমার প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে প্রাথমিক এবং সাম্প্রতিক গবেষণা, তাহলে নাম্বার প্যারার মধ্যে কি আমার প্রাথমিক এবং আছে একটা হচ্ছে বেটার, বেটার আছে মানে বেটার, আর ওটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে দেন আছে, এই দুইটা হচ্ছে কম্পেয়ার রিলেটেড। দেন আছে, তারপরে আপনি নাম্বার প্যারার প্রথম লাইনটা পড়েন, এখানে দেখেন তো প্রাথমিক এবং সাম্প্রতিক রিলেটেড কোনো কথা বলা আছে কিনা। যেহেতু আমার কোশ্চেনের মধ্যে প্রাথমিক এবং সাম্প্রতিক, ওখানে আমার প্রাথমিক এবং সাম্প্রতিক নিয়ে হ্যাঁ, ওখানে দেখেন এই যে এট প্রেজেন্ট নিয়ে কথা বলছে। কম্পেয়ারও আছে, অ্যাট প্রেজেন্টও আছে। হ্যাঁ, প্রাথমিক এবং সাম্প্রতিক গবেষণার একটা তুলনা কিন্তু এখানে বলা আছে। জাস্ট এই লাইনটা পড়েন, এখানে একটা কম্পেয়ারের ভাইব আছে, আবার টমেটোজ নিয়ে হচ্ছে প্রাথমিক এবং সাম্প্রতিক একটা গবেষণার নিয়েও এখানে কথা বলছে। মূলত এই প্যারাগ্রাফটা কিন্তু মূলত গবেষণা রিলেটেড, তাই না?
যেহেতু এখানে আমাদের একাডেমিক সায়েন্স অফ বেইজিং দেখেন আপনার প্যাসেজের মধ্যে বলা আছে, মানে গোটা প্যাসেজটা একটা গবেষণা ধর্মীয় অনেকগুলো কথা কিন্তু এখানে বলা আছে। আপনি একটু খেয়াল করলেই তো বুঝতে পারবেন যে আসলে গবেষণা রিলেটেড কোন ধরনের কথা এখানে বলা আছে। তারপরে দেখেন আপনার 18 নম্বর কোশ্চেনটা, 18 নম্বর যেটা বললাম মানে কম্পেয়ারে টুল বুঝতেই। এখন কম্পেয়ার প্রাথমিক এবং সাম্প্রতিক যে বিষয়টা, এটা একমাত্র নাম্বার পরে প্রথম লাইনটা পড়লে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের বলা আছে, বাদ বাকি এটার মধ্যে নাই। তারপরে দেখেন আপনার 18 নম্বর কোশ্চেনটা, 18 নম্বরটা এই যে গন্ধ বা গ্রাম নিয়ে কথা বলছে না, এখানে কি বলছে এখানে গন্ধ বা গ্রাম। তাহলে আপনি খুঁজেন তো কোন প্যারাগ্রাফের মধ্যে জিনগতভাবে এডিটকৃত টমেটো গন্ধ বা গ্রাম নিয়ে হচ্ছে কথা বলা আছে। ওই যে পার্সোনাল রিয়াকশন, তার মানে ওই প্যাসেজের মধ্যে অবশ্যই একটা পার্সন দিয়েই শুরু হবে। তার মানে ওই যে দেখেন সি নাম্বার প্যারাটাই কিন্তু শুরুতে এটা আছে হলো যে এটা হচ্ছে সাইজ অফ ফ্রুট বাই এডিটিং এ জেম। হ্যাঁ, ওখানে যে দেখেন আপনার টমেটো গ্রাম নিয়ে কথা বলা আছে, তাই না? খেয়াল করেন ওখানে। পাইনি গ্রাম পেয়েছি হলো সাইজ। তারপরে হচ্ছে এডিটকৃত ওই যে জিনগত জেনেটিক্যালি যে বিষয়গুলো জেনেটিক, তারপরে হচ্ছে এডিটও আছে ভাই, এডিটিং সাইজ অ্যানাদার পেয়েছি হ্যাঁ, আর গ্রাম পাইনি। হ্যাঁ এডিটিং নিয়ে কথা বলা আছে, খেয়াল করছেন? এইভাবে আপনার নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং মেইন কিওয়ার্ড গুলো ধরে আপনার 11 থেকে 20 পর্যন্ত 12-13টা বই মানে শুধুমাত্র এই টপিক গুলোই সলভ করবেন এবং এনজয় করবেন পড়াশোনাটাকে, দেখবেন আরো ভালো লাগবে। তাহলে দেখবেন আপনি আরো পারতেছেন। আচ্ছা, আচ্ছা, কেউ কি পেয়েছেন এখানে ফ্লেভার পেয়েছেন, স্মেল পেয়েছেন? আমি কেন দেখছি না জানি না। ফ্লেভার মানে হচ্ছে অ্যারোমেটিক, দেখেন ওখানে বলা আছে তো অ্যারোমেটিক আসলে। ফ্লেভার বা স্মেল বা সেন্ট কিছু এখন আমার চোখে পড়ছে না কেন? দেখেন তো এখানে থাকার তো কথা ফ্লেভার, ওই যে আপনার অ্যারোমেটিক কথাটা বলা আছে তো প্যাসেজের মধ্যে। দেখেন তো একটু আরেকটু খুঁজেন তো আপু, দেখেন তো অ্যারোমেটিক কথাটা বলা আছে তো, ভেরি অ্যারোমেটিক কথাটা বলছে, দেখেন ভেরি অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে তো আপনার ফ্লেভার। সেটা আমি জানি অ্যারোমেটিক, কিন্তু আমার চোখে কেন জানি পড়ছে না। পড়তেছে না? আচ্ছা আচ্ছা, সি নাম্বারটা আর একটু দেখেন তো, এখানটা অবশ্যই থাকার কথা অ্যারোমেটিক টাইপের কথা। এই তো, এই তো দেখেন এই যে অ্যারোমেটিক। সিঙ্গেল লাইন আছে। আচ্ছা, হ্যাঁ দেখছেন, আনসার গুলো আসলে এরা লুকায় রাখে যাতে আপনি সহজে না মানে দেখতে পারেন। ওই রকম হয়তো বা ওই নটটাও লুকায় রাখছে বা এমন ভাবে কথাটা বলছে যেটা নেগেটিভ আমরা ধরতে পারতেছি না, বাট দুইটা হ্যাঁ, কিওয়ার্ড বা তিনটা কিওয়ার্ড মিলে গেছে। তিনটা নিয়ে এখানে পার্সোনাল রিয়াকশন মানে হচ্ছে কুডলাকে বোঝানো হয়েছে, ওই যে দে আর কোয়াইট সে কুডলা, এই পার্সোনাল রিয়াকশন মানে হচ্ছে কুডলা। তারপরে হচ্ছে গ্রাম বলতে অ্যারোমেটিক। তারপরে যে জেনেটিক্যালি এডিট মানে হচ্ছে ওই যে ওখানে এডিটিং জিন এই টাইপের কথা বলা আছে। মানে এই টোন গুলো আপনাকে বুঝতে হয়, তাহলে দেখবেন আপনার গোটা নেম ম্যাচিং এই কিওয়ার্ড গুলো ধরলেই আপনি আনসার গুলো করতে পারেন। তারপরে আমরা আরেকটু সামনের দিকে আগাই, এই নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং গুলো পড়ে অনেক মজা পাবেন। ঠিক আছে, আচ্ছা তো আমরা একটু পরবর্তী ভাই কোশ্চেনে আমি যাই। একটু জ্বালাই। বলেন। এইখানে দেখুন এডিটিং এর ব্যাপারটা ছিল হচ্ছে আপনার সাইজ, কিন্তু কোথাও কি অ্যারোমা অ্যারোমেটিক বা সেন্স বা স্মেল বিষয়ে কি এডিটিং এর ব্যাপারটা ছিল? এটা ছিল দেখুন, দে আর কোয়াইট টেস্টি সেজ কুডলা এ লিটল বিট স্ট্রং অ্যান্ড ভেরি অ্যারোমেটিক। এখানে এই যে জেনেটিক্যালি বা এডিটেড এর কোনো কথাই নেই। আছে তো, এটা তো আপনি খেয়াল করেন যে আপনার জিনগতভাবে এডিট কে তো টমেটো গ্রাম মানে সেটা দিস ইজ দ্য সাইজ অফ দ্য টমেটো নট দ্য ফ্লেভার। ফ্লেভার, তাই না? কথাটাকে একটু ঘুরে দিছে, কথাটাকে অবশ্যই ঘুরে দিছে, কিন্তু বাদ বাকি কোনো প্যারার মধ্যে তো আপনার ওই যে আপনার জেনেটিকগত ভাবে গ্রাম নিয়ে বা আংশিক কোনো কিছুই তো বলে নাই। অন্য কোনো প্যারার মধ্যে আছে এখন আপনি এই আর একটা নিয়ে সবগুলো প্যারা খুঁজতে গেলে তাহলে তো আর মানে সারা 4 দিন লাগলেও পরীক্ষা শেষ হবে না। সময় লাগবে, সেটাই, এটা সময় লাগবে, এই জন্যই বেশি বেশি এবং আপনাকে এটা প্র্যাকটিস। একদমই মানে কোশ্চেনের সঙ্গে এই লাইনটা একটু মিলছে না, কারণ এখানে খুবই স্পষ্টীকরণ আছে দ্য সাইজ অফ ফ্রুট বাই এডিটিং এ জিন। হুম। এখানে কিছুতেই কোনো ফ্লেভার, কোনো অ্যারোমা, কোনো সেন্ট, কোনো স্মেল কিচ্ছু বলা নেই এই বিষয়ে। আচ্ছা, কিন্তু অন্য কোনো প্যারার মধ্যে তো সেটা নিয়েও তো বলে নাই এখানে। একটা কিছু এক প্যারায় থাকলো না বলে কোনো কিছু একটা থাকলো, সেটা কি করে উত্তর হয়? এটা হলো আমার প্রশ্ন। এখানে বলছে দেখেন না, এই যে কুদলা বলেন টমেটো গুলো বেশ সুস্বাদু, হ্যাঁ সেটা ঠিক আছে তো, এটি কিন্তু খুব শক্ত এবং খুব এখানে সুগন্ধি হয়েছে। প্রশ্নটা দেখুন খুবই স্পষ্টভাবে প্রশ্নে আছে যে এটা কি জেনেটিক্যালি এডিটেড।
it has been genetically edited. আচ্ছা আমি আপনাকে বলি, আপনার কোশ্চেনটা বলি। এখানে বলছে জিনগতভাবে এডিটকৃত টমেটোর গন্ধ বা গ্রাম সম্পর্কে ব্যক্তিগত একটা প্রতিক্রিয়া। প্রতিক্রিয়াটা কার? কুদলার, তাই না? সেও বুঝেছি, জিনগতভাবে কিন্তু এডিটকৃত, যেটা তাহলে হচ্ছে যে তাহলে এখানে টোটালি ব্যাপারটা ভাবতে হবে। এখানে কথা হচ্ছে এডিটেড, জেনেটিক্যালি এডিটেড টমেটো নিয়ে। এটাই তো, মানে জেনেটিক্যালি এডিটেড টমেটো নিয়েই তো আপনার ক্ষুদ্র প্রতিক্রিয়া দিল যে আপনার সেখানে টমেটোটি বেশ সুস্বাদু। ওখানে বলছে না যে ওই যে টেস্টি কথাটা বললো, তারপরে এটি খুব শক্ত এবং খুব সুগন্ধি। এটা তো তার প্রতিক্রিয়া, কুদলার প্রতিক্রিয়াটা হচ্ছে ওখানে আপনার বলা আছে ভাই সুন্দরভাবে। আমি এবং একটু বলি, যদি হ্যাঁ বলেন। মানে হচ্ছে আইএলটিএস ওরা এটাই করে, মানে ওনারা অনেক ঘুরাই পিছাই দেয়, আর হচ্ছে মানে মানে যারা আসলে খুঁজে পায় উত্তর, তারা এইভাবে কিওয়ার্ড দেখে দেখে আর কি উত্তরগুলো বের করে এবং এলিমিনেশন করে এক একটা করে। না হলে উত্তর অত সহজে আর কি পাওয়া যায় না, বলতে মানে গেলে হচ্ছে যে কিছু আপনার বুঝার লাইন নাই, বাই খালি লাইন। টেকনিক ইউজ করে ওই শব্দ জি জি বা জি জি প্যারাফ্রাইজিং জি যে জি বের জি করে, জি ওর অর্থটা তো কিছু বুঝবার দরকার নেই। জি 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 বিষয়টাই এমন আর কি, মানে ওনারা এইভাবেই আর কি কোশ্চিন দেয় এবং অ্যান্সারটা এইভাবেই বের হয়। বাট ওই যে লাইন বাই লাইন থাকলে তো হইতোই আর কি বিষয়টা। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে লাইন লাইন বাই বাই লাইন লাইন যদি তো ওই থাকতো মেন লাইন এক্সামে। থাকার দরকার ছিল তা না। এখানে যেটা করেছে এটা একটা প্যাসিভ ভয়েসে করে হ্যাঁ, দিয়েছে। তো এমনও ওই টমেটোর কথাই বলা হচ্ছে যার জি সাইজটা জেনেটিক্যালি এডিটেড, তার জি কথাই এখানে বলেছে। এমনও আপু আমি টোটালি ক্যামব্রিজ ওর করছি। সাথে কোনো রিলেভেন্সই নাই আর কি। জি জি আমি এমনও মানে ক্যামব্রিজে করছি, মানে আমি কোনো কিছু বুঝি নেই, বাস দুই একটা কিওয়ার্ড শুধু খুঁজে পাইছি এবং আমি লিখছি যে অ্যান্সার এইটা হবে, বাট অ্যান্সার ব্যাস হয়েছে, হয়ে বাট গেছে। আমি কোনো ইয়েটা খুঁজে পাইনি, মানে খুঁজে পাইনি, অ্যান্সার হয়েছে আমার, বাট আমি কোনো ওই যুক্তি খুঁজে পাইনি আর কি, মানে বুঝিই নেই ওই যুক্তিটা ওখানে, মানে মানে কিওয়ার্ড আমরা মানে ওই হাইডিং মিনিং অবস্থায় মিল থাকে আর করার কি। দরকার নেই, মিনিং যে মিলাতে হবে আসলে সেটা বিষয় না, কিওয়ার্ড গুলো মানে কাছাকাছি গেলে বা প্যারফ্রেজিং মিললেই ওইটা অ্যান্সার, আসলে জি মিনিং জি অতটা জি দেখে কারণ আইএলস আসলে এমনই জিনিস, আসলে ওনারা তৈরি করে নেই এইভাবে। হ্যাঁ, এটাই মানে একদম আপনি যেটা মিনিংটা যেটা জানবেন ওখানে দেখবেন ভুল হয়ে গেছে, মানে মানে ওখানে জীবনও ভাই লাইন বাই লাইন, হ্যাঁ আপনি অনেক করছেন লাইন বাই লাইন আছে, বাট সব ক্ষেত্রে যে থাকবে এটা কিন্তু না, মানে ওনারা এমনই ভাবে দেয় যাতে আসলে আইএলস নেওয়া হয় বাদ দেওয়ার জন্য আসলে স্টুডেন্টেরকে জিনিসটা। সেটাই। তো আমরা হচ্ছে এখন টেস্ট 3টা বের করি, টেস্ট 3 রিডিং প্যাসেজ 2টা বের করি, যে এই কথাগুলো যে আসলেই গুরুত্বপূর্ণ, যেটা ভাই বললো খুব সুন্দর কথা বলছে। তো এই টোনটা দেখেন আমার কাছে স্টুডেন্টরা কেন আসে, এই যে টোন তারা বুঝে যে আসলে রিডিং এর মধ্যে এই টোন গুলো আসলে বুঝতে হয়। অ্যাকুরেট মিনিং দিয়ে আনসার করাটা একটু চ্যালেঞ্জিং বিষয়। আপনি হয়তোবা এই বইটার মিনিং বা এইভাবে হয়তোবা আপনি যেটা নীলিমা আপু যেভাবে ইয়া করলেন, কিন্তু আপু পরীক্ষার হলে তো এত সময় নাই। আর তখন তো আপনাকে একটা ভিন্ন প্যাসেজ, আনকমন প্যাসেজ দেওয়া হইলে তখন এটা একটু চ্যালেঞ্জিং বিষয়, এটা মনে রাখতে হবে। কিন্তু মেন কিওয়ার্ড গুলো ঠিক থাকবে, কিন্তু অ্যাকুরেট মিনিং মিলানোটা ওই মুহূর্তে এই 12-13 মিনিটের ভিতরে তাছাড়া দেখবেন। একটা কথা আবার, নীলিমা আপু যেটা বলছে ওইটাও কিন্তু রাইট, কিন্তু মানে আমি জানি না এর আগে উনি করছেন কিনা ক্যামব্রিজ, বাট নীলিমা আপু যেটা বলছে একদমই রাইট, কিন্তু লাইন বাই লাইন আপু থাকে না, এটাই আমাদের আর কি স্টুডেন্টের সমস্যা বুঝতে, সেটাই, বুঝছেন আপু, সেটাই আমরা এইটাই টেস্ট আর কি। 3টা বের করি ভাইয়া। টেস্ট হচ্ছে 3, রিডিং প্যাসেজ হচ্ছে 2টা, এটা বের করি। টেস্ট 3, রিডিং প্যাসেজ হচ্ছে আমরা 2টা বের করি। এই যে দেখেন আপনার ওই যে আপনার 14 নাম্বার কোশ্চেনটা, ওই যে দেখেন এখানে এক্সাম্পল কথাটা বলছে, রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস কথাটা বলছে, তাই না? তাহলে আপনি এমন একটা প্যারা খুঁজবেন যেখানে পটেনশিয়াল বা সম্ভাব্য কোনো একটা পরিবেশগত সুবিধার কথা বলছে। তারপরে দেখেন আপনার 15 নাম্বারটার মধ্যে আপনার ওখানে বলা আছে দেখেন কন্ট্রোল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, তাই না? কন্ট্রোলস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ বলেন তো? কন্ট্রোল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পজিটিভ টোন হবে যেহেতু কন্ট্রোলস পজিটিভ, তাই না? বলছে। তো এইখানে কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার কোম্পানি, এই ওয়ার্ড গুলো মনে রাখবেন, যেমন আপনার কোম্পানি, অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি, অথরিটি, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, এই ওয়ার্ড গুলো আসলে নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এ সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন এই যে অর্গানাইজেশন, তার মানে অর্গানাইজেশনের নামগুলো আসলে ক্যাপিটাল লেটারে থাকে। কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, অথরিটি, গভর্নমেন্ট, এই ওয়ার্ড গুলো অনেক গুরুত্বপূর্ণ, দেখবেন এগুলো থেকে অনেক কোশ্চেন আসে, দেখবেন, এটা মাথায় রাখবেন। তারপরে দেখেন আপনার 16 নাম্বারটা দেখেন, আবার ওই যে পরিবেশ নিয়ে কথা, সরি উদাহরণ নিয়ে কথা বলছে 16 নাম্বারটা। আবার এখানে একটা স্থান, ওই যে গ্লোবাল বৈশ্বিক টাইপের কোনো একটা কথা বলছে।
তাহলে আপনাকে খুঁজতে হবে যে কোন প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো উদাহরণ নিয়ে কথা বলছে, বৈশ্বিক টাইপের কথা বলছে। আবার 17 নাম্বারটার মধ্যে ওই যে একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট কোনো একটা স্পিসিস প্রজাতি নিয়ে কথা বলছে। তারপরে হচ্ছে আপনার বেনিফিটস ইকোসিস্টেম নিয়ে কথা বলছে। তারপরে যে প্ল্যান্টেশন নিয়ে কথা বলছে। মানে যেই শব্দগুলোর সাথে অ্যাজ বাই এস থাকবে, পজিটিভ নেগেটিভ সংখ্যা সময়, এইগুলোকে মেইন কিওয়ার্ড রেখে আপনার নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এ মূলত হচ্ছে এই আনসার গুলো খুঁজতে হয়। তারপরে দেখেন আপনার 18 নাম্বারটা ফিগার্স কথাটা বলছে, একটা সংখ্যাসূচক তথ্য। আবার একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে, একটা ইতিবাচক কথা, র্যাপিড এক্সপ্যানশন কথাটা বলছে। তারপরে আপনার 19 নাম্বারটার মধ্যে ইকোনমিক অর্থনীতি নিয়ে কোনো কথা বলছে। তাহলে এখন এই মেইন কিওয়ার্ড গুলো ফোকাস করে এখন আপনি প্যারাগ্রাফের প্রথম দুটো লাইন, তারপরে লাস্টের দুটো লাইন গুলো পড়েন, দেখবেন আপনি এই যে আবার 20 নাম্বারটা দেখেন ইকোনমিক জাস্টিফিকেশন। তারপরে আপনার 20 নাম্বারটার মধ্যে ওই যে আপনার অনেকগুলো প্রাণী নিয়ে কথা বলছে, তাই না? দেখেন 20 নাম্বারটার মধ্যে অনেকগুলো প্রাণী, এই টাইপের কথা বলা আছে। দেখেন দেখছেন উদাহরণ জাতীয় কিওয়ার্ডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। মেইন কিওয়ার্ড গুলো, এই মেইন কিওয়ার্ড গুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু কোশ্চেন গুলো সলভ করি। আপনি একটু খেয়াল করেন আরাফাত যে ভাই, একটা বিষয় হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, সেটা হলো যেমন এক্সাম্পল অফ ফি মানে ক্রিয়েসার, এটা হুম, কি এক্সাম্পলটা কি সিঙ্গেল প্যাসেজেই মানে থাকে, নাকি দুইটা তিনটা প্যাসেজও এরকম এক্সাম্পল থাকে? ওর মধ্যে থেকে আমার থাকতে কিওয়ার্ড পারে বের করে আপনার চলে যেতে হবে। উদাহরণটা দুই তিন প্যাসেজও থাকতে পারে, তবে আপনি তো আনসারটা একটা দিয়ে করবেন না, আপনাকে হ্যাঁ, দেখতে হবে মিনিমাম 3টা করে কিওয়ার্ড মিলাইতে হবে। এই নেম আচ্ছা ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং মানে কিওয়ার্ডের খেলা, মানে এটা ম্যাচিং এর খেলা। নামই দিচ্ছে ম্যাচিং, নেম ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং, মানে কিওয়ার্ড বা প্যারাফ্রেজিং ম্যাচিং করবেন। এটার নামই আইএলটিএস রিডিং, মনে রাখবেন। তাহলে আপনি একটু খেয়াল করেন, আপনার এই যে 14 নাম্বার কোশ্চেনটা, 14 নাম্বার কোশ্চেনটার মধ্যে আপনার একটা পরিবেশগত সম্ভাব্য একটা কোন একটা কথা বলছে এবং একটা উদাহরণ নিয়ে কথা বলছে। তাহলে আপনি দেখেন তো কোন প্যারাগ্রাফের মধ্যে আসলে উদাহরণ নিয়ে কথা বলা আছে। যেহেতু 14 নাম্বারটা আমার উদাহরণ টাইপের কথা, তাহলে আমার কোন প্যারাগ্রাফের মধ্যে উদাহরণ। তো আমি যদি একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এফ নাম্বার প্যারাটা দেখেন তো, এফ নাম্বার প্যারাটা দেখেন, এফ নাম্বার প্যারার মধ্যে অনেকগুলো উদাহরণ নিয়ে কথা বলা আছে। আবার ওখানে কিন্তু একটা সম্ভাবনা টাইপেরও কথা বলা আছে, খেয়াল করেন এফ নাম্বার প্যারাটা। এফ নাম্বার প্যারার দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার বাক্যটা একটু খেয়াল করবেন। খেয়াল করছেন? দেখেন এখানে দেখেন এই যে অনেকগুলো উদাহরণ, খেয়াল করছেন? সয়াবিন নিয়ে কথা বলছে, তারপর আর কি নিয়ে কথা বলছে বলেন তো? তারপরে হচ্ছে দেখেন সরিষা, সূর্যমুখী, মানে তিন চারটা ইয়ে নিয়ে কথা বলছে, হ্যাঁ অয়েলের এক্সাম্পল মানে নিয়ে বীজ। কথা বলছে। তারপরে এখানে হচ্ছে কাল্টিভেশন নিয়ে কথা বলছে, অয়েল কাল্টিভেশন নিয়ে কথা বলছে। তারপরে আপনি দেখেন এখানে একটা ইকোলজিক্যাল ইকোলজিক্যাল বেনিফিট, ওই যে হ্যাঁ পরিবেশগত। ইকোলজি, এটি এনভায়রনমেন্টাল বেনিফিট অ্যাডভান্টেজেস কথাটাকে বোঝানো হয়েছে, বুঝতে পারলেন? এই তো ধরতে পারতেছেন। তারপরে এখানে আবারও বলছে দেখেন এই যে সম্ভাবনা, এই যে পটেনশিয়াল, প্যাসেজের মধ্যে কিন্তু এই যে পটেনশিয়াল টাইপের কথা বলছে। এই পটেনশিয়ালের হ্যাঁ, কথার প্যারাফ্রেজিং এ ব্যবহার করে সম্ভাবনা, এটা অনেক গুরুত্বপূর্ণ। লাইকলি টু, মেবি, পটেনশিয়াল, প্রবাবিলি, পারহ্যাপস মানে কথাগুলো এখানে এগুলো। পটেনশিয়ালটা ডিরেক্টলি আছে, এখানে প্যারাফ্রেজিং করে না। এখানে পটেনশিয়াল আছে, এখানে পটেনশিয়ালি আছে, হ্যাঁ মানে ওইটাই মানে মানে নাম নাউন প্রত্যেকটা আকারে দিয়ে দিছে, এরকম অ্যাডজেক্টিভ প্রত্যেকটা কোশ্চেন অ্যাডভার্ব। থেকে আপনাকে মিনিমাম 2 থেকে 3টা করে কিওয়ার্ড ধরতে হবে, এটা আপনাকে মাথায় রাখবেন। এবং এই কথাগুলো এই 17তম বইটা বুঝে বুঝে সলভ করতে পারলে আপনি বাদ বাকি নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং এর শুধুমাত্র কোশ্চেন গুলো পড়েন, দেখবেন এগুলো দিয়েই কিন্তু আসছে। তারপরে আপনি 17 কি দেখেন সবচেয়ে হার্ড নাকি? যতগুলো বই হার্ড বুক নয়, আছে মানে স্ট্যান্ডার্ড 17টা আর কি। এটা হচ্ছে নেম ম্যাচিং স্ট্যান্ডার্ড। এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা বই আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তারপরে মানে দেখেন এটা আপনার সলভ 15 করতে নম্বরটা, পারলে কি অন্য বইগুলো ইজি হয়ে যায় বোঝা? ইজি হয়ে যায়, হ্যাঁ এটাই। তারপরে দেখেন আপনার 15 নাম্বারটা দেখেন, এখানে কিন্তু একটা অর্গানাইজেশন নিয়ে কথা বলছে, তাই না? 15 নাম্বারটার মধ্যে একটা অর্গানাইজেশন নিয়ে কথা বলছে। তাহলে আপনি একটু খুঁজতে হবে যে আপনার প্যাসেজের মধ্যে কোথায় অর্গানাইজেশন। আবার ওই যে দেখেন এখানে কিন্তু একটা প্রোডাকশন নিয়ে কথা বলছে, খেয়াল করছেন? 15 নাম্বার কোশ্চেনটা অয়েল প্রোডাকশন, ওই যে আপনার তো, তাহলে আপনি খুঁজতে হবে যে আসলে এই প্যাসেজের মধ্যে সেখানে কি আমার অয়েল প্রোডাকশন নিয়ে কোনো ধরনের কথা ওখানে কি আমার বলা আছে কিনা। তাহলে একটু খুঁজেন তো আপনার কোন প্যারাগ্রাফের মধ্যে অর্গানাইজেশন নিয়ে কথা বলা আছে, তারপরে আপনার অয়েল প্রোডাকশন এই টাইপের কোন ধরনের কথা বলা আছে। অর্গানাইজেশন তো দেখতেছি ভাই, মানে হচ্ছে RSPO। হ্যাঁ এটা এটা কত নাম্বার? এটা এটা হচ্ছে 2 আমার নাম্বার।
এটা হচ্ছে আমার জি নাম্বার প্যারাতে, তাই না? প্রোডাক্ট অফ ম্যানুফ্যাকচার, বাট হ্যাঁ। প্রোডাকশন বলতে তো ওই যে ইন্ডাস্ট্রি এগুলাই তো বোঝায় না? আর এস হুম হুম। ও ওই যে প্রোডাকশন নিয়ে কথা বলছে, আবার ওখানে দেখেন আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা আছে। আবার এই যে কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, এই কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট বলতে আসলে কি বোঝানো হয়েছে? কে বলতে পারবেন কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কে কি বোঝানো হয়েছে? মানে পরিবেশের উপরে ভারসাম্য বা কোনো কিছু, পরিবেশের নিয়ন্ত্রণ, হ্যাঁ, এরকম কোনো কিছু। পরিবেশের উপর, হ্যাঁ এরকম টাইপের কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট। এইটা পরিবেশ নিয়ে কথাও কিছু বলছে এই পেরাতে, মানে কন্ট্রোল পরিবেশের পরে ইয়ে করছে, হ্যাঁ, মানে কন্ট্রোল স্যাটিসফ্যাকশন এখানে হয়েছে। বলছে পাম অয়েল বাগান বাস্তুতন্ত্রের উপর উপকার করতে পারে। তাহলে পাম অয়েল বাগান বাস্তুতন্ত্রের উপর উপকার করতে পারে, তাহলে এই রিলেটেড কথা কি বলা আছে কিনা এটা আপনাকে এটা খুঁজে বের করতে হবে প্যাসেজের মধ্যে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমরা কি বলেন। এই প্যারাফ্রেজের সময় কি এটা দেখবো যে হচ্ছে লাস্টের লাইন না ফার্স্টের লাইন, না সব ক্ষেত্রে পড়বো যে মাঝেরটা সহ পড়বো, মানে 2 লাইন আনসার পর গুলো পড়বো? আসলে আপনার প্রথম দুটো লাইন এবং হচ্ছে আপনার লাস্টের দুটো লাইনই থাকে, বুঝছেন? আনসার গুলো প্রথম প্রথম দুটো লাইন এবং হচ্ছে আপনার লাস্টের দুটো লাইনে থাকে। মাঝে কি আমরা দেখতে পারি, মানে মাঝে যেমন মাঝে ওই না, দেখবেন তো অবশ্যই, তবে থাকার সম্ভাবনা তো হচ্ছে প্রথম দুটো লাইন এবং লাস্টের দুটো লাইন। সেন্টের কথা বললো না আপু, যখন তখন ওইটা মাঝে পাইছিলাম ওই সেন্টের, মানে হ্যাঁ, একটা কিওয়ার্ড আর কি মাঝেও মাঝে। থাকে ভাইয়া, থাকে না যে একদম না, মাঝেও থাকে, মাঝেও থাকে। তাহলে এই যে আপনার পাম অয়েল বাগানের বাস্তুতন্ত্রের উপকার করতে পারে, তাহলে এই যে বাস্তুতন্ত্রের উপকার করতে পারে বা হচ্ছে ইকোলজিক্যাল কোনো একটা টাইপের উপকার করতে পারে, এটা কিন্তু আপনার জি নাম্বারের মধ্যে বলা আছে, দেখেন তো। পড়েন না, ওই যে দেখেন নাও সার্টিফাই কথাটা বলছি, দেখেন রিসেন্ট ফিগার্স শো দ্যাট আরএসকিউ নাও সার্টিফাই কথাটা বলা আছে না? এটাকে কি আমরা বলতে পারি না কন্ট্রোল, হুইচ কন্ট্রোল দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট? নীলিমা আপু বলতে পারি? কি বলবো, বলেন, পারি, বলতে পারি। এখানে আরেকটা দেখেন, এই যে প্রোডাকশন নিয়ে আমরা যেটা বললাম প্রোডাকশন, আপনি দেখেন তো এই যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কথাটা বলছে না, আপনার জি নাম্বার করার প্রথম অংশে কিন্তু হচ্ছে দেখেন প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচার রিলেটেড কথা বলা আছে, খেয়াল করেন ওই যে জি নাম্বার করার প্রথম অংশে। দ্বিতীয় লাইনেই আছে প্রোডাক্ট হ্যাঁ, বা ম্যানুফ্যাকচার আছে and ম্যানুফ্যাকচার, ওই যে other বললাম interest কোনো parties. কিছু, কোনো কিছু জন্ম উৎপত্তি তৈরি হতে, এগুলো হচ্ছে মেন কিওয়ার্ড, আপনাকে আনসার গুলো খুঁজতে হয়। তাহলে একটি সংস্থা, যেহেতু এটা সংস্থার কথা বলছে, বাদ বাকি কোনো প্যারার মধ্যে সংস্থা নিয়ে কথা বলে নাই, আপনি এইভাবে ইলিমিনেশন প্রসেস করবেন। যেটা বেশি প্যারা মনে হয় এটাকে ইলিমিনেশন প্রসেসের মধ্যে বাদ দিবেন, যে আর কোন প্যারার মধ্যে এটা নিয়ে কথা বলে নাই বা হতে পারে না, তাহলে আপনার আনসার গুলো করাটা আরেকটু ইজি হয়ে যাবে। তারপরে দেখেন আপনার 16 এটা নাম্বারটা কি কত? আরাফাত ভাই, এটা কি আর যে আরএসপিও বা এরকম অর্গানাইজেশন নিয়ে কি কোনো পেরাতার কথা বলে নাই? তাহলে তো একদম না, সহজ হয়ে যায়। যদি না বলে তাহলে তো এটা, এর থেকে তো বলে বিকল্প থাকে না। এইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকে তো, যা সহজে খুঁজে পাওয়া যায়। তারপরে আপনি দেখেন হচ্ছে আপনার 16 নাম্বারটা, ওই যে আপনার উদাহরণ নিয়ে কথা বলছি, বাট ওখানে একটা বৈশ্বিক টাইপ নিয়ে কথা বলছি, বুঝছেন? একটা বৈশ্বিক টাইপ। তাহলে আপনি দেখেন 16 নাম্বার কোশ্চেনটা কোন প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো উদাহরণ, বা যেহেতু এখানে গ্লোবাল টাইপের কথা বলছে, এটা কিন্তু আপনার গ্লোবাল নিয়ে কথা কিন্তু এ নাম্বার প্যারাতে আছে, খেয়াল করেন। বৈশ্বিক এবং হচ্ছে অনেকগুলো উদাহরণ, তারপরে হচ্ছে আপনার গ্লোবাল ইউজ কথাটা বলছে না, একটা উদাহরণ নিয়ে কথা বলছে, তাহলে এটা কিন্তু এ নাম্বার প্যারাতে আছে, খেয়াল করেন। অনেক একটা কমা দেওয়া আছে, এন যুক্ত আছে, খেয়াল করছেন? দেখেন কমা যুক্ত আছে, তারপরে এন যুক্ত আছে। এই যেখানেই উদাহরণ নিয়ে কথা বলবে ওই প্যাসেজের মধ্যে কমা যুক্ত থাকবে, এস বাই এস যুক্ত ওয়ার্ড থাকবে, তারপরে এন যুক্ত থাকবে। তো আমরা বললাম প্রত্যেকটা কোশ্চেন থেকে মিনিমাম 3টা করে কিওয়ার্ড দিতে, তার মানে এটা বৈশ্বিক রিলেটেড। এই যে ওখানে কিন্তু আপনার আফ্রিকা নিয়ে কথা বলা আছে, তাই না? যেহেতু বৈশ্বিক টাইপের কথা, আফ্রিকান নিয়ে কথা বলা আছে, তারপরে হচ্ছে অয়েল নিয়ে কথা বলা আছে, বিস্তৃত টাইপের। কিন্তু বাদ বাকি কোনো কারণের মধ্যেই 3টা কিওয়ার্ড কিন্তু ম্যাচিং করে না। নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং মানেই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড গুলো ম্যাচিং করা। তারপরে দেখেন আপনার 17 নাম্বারটা পরিবেশগত একটা সুবিধার কথা বলছে, তাই না? রেফারেন্স, তার মানে একটা পার্সন দিয়ে শুরু হবে, যেহেতু এটা রেফারেন্সের কথা বলছে। তাহলে আপনি দেখেন তো এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে, কোন প্যারাগ্রাফটার মধ্যে রেফারেন্স দিয়ে শুরু হয়েছে বা পার্সন দিয়ে শুরু হয়েছে?
যেহেতু আমরা আগে থেকে বলছিলাম রেফারেন্স মানে একটা পার্সন যুক্ত, তার মানে ওই প্যারাগ্রাফটা অবশ্যই কোন একটা পার্সন দিয়ে শুরু হবে। তাহলে এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে কোন প্যারাটা শুরু দিয়ে আমাদের পার্সন রিলেটেড কথা বলা আছে? বের করেন তো একটু সবাই, কোন প্যারাটা আমাদের পার্সন রিলেটেড কথা বলা আছে? ওই যে দেখেন এই নাম্বার তো প্যারাটা, লেখা আছে যে ইলিউটস ল্যাভিন্স, কিন্তু শোভন ভাই একটা আস্তে আস্তে পার্সন। ধরতে পারতেছেন, দেখছেন আস্তে আস্তে বাড়তেছে। এই যে দেখেন এই নাম্বার প্যারাটা আস্তে আস্তে লেভেলটা বাড়তেছে, তার মানে এই যে এই নাম্বার প্যারাটাই আমাদের পার্সন নিয়ে কথা বলা আছে। এবং সেখানে আপনার একটা আপনার প্রজাতি নিয়ে কথা বলা আছে, মানে একটা প্রজাতি বা একটা প্রাণী নিয়ে কথা বলা আছে, ওটার নাম কি? ওইটা, স্পিসিস কোন হ্যাঁ একটা প্রজাতি প্রাণী নিয়ে কথা বলছে, তারপরে বেনিফিটস অফ ইকোসিস্টেম নিয়ে কথা বলছে, এই টাইপের কোনো একটা কথা কিন্তু এখানে বলা আছে। এটা এই নাম্বারে বলা আছে। ভাইয়া আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, আমি যদি আজকের মানে 11 থেকে 20 পর্যন্ত যতগুলো বই আছে সবগুলো বইও যদি সলভ করি এই কথাগুলোই আসবে, এগুলোর বাইরে কিছু নাই। তবে আপনাকে অবশ্যই আপনাকে সেলফ স্টাডিটা করতে হবে, আপনি সেলফ স্টাডিটা করলে আপনি এগুলো আনসারটা করতে পারবেন, এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনি দেখেন 18 নাম্বারটা, আপনার ওই যে আপনার পাম, ওই যে দেখেন পরিসংখ্যান, তাই না? ওই যে 18 নাম্বারটাকে সংখ্যাসূচক, ফিগার্স র্যাপিড এক্সপেনশন কথাটা বলছে। তাহলে আপনি দেখবেন যে কোন প্যারাগ্রাফের মধ্যে একটা সংখ্যাসূচক তথ্য আছে। যেহেতু এটা একটা পরিসংখ্যান রিলেটেড কথা বলছে না, আমরা তো বলছি যে সংখ্যা আনসার করতে হয়, তাহলে এটা খেয়াল করেন 2 নাম্বার প্যারার মধ্যে এই সংখ্যাসূচক তথ্য কিন্তু মানে এখানে আমাদের দেওয়া ডেটা আছে। নিয়ে কথা থাকবে, যে কোনো ডেটা ডেটা রিলেটেড কথাবার্তা বা থাকবে। পরিসংখ্যান এই টাইপের কথা প্যাসেজের মধ্যে অবশ্যই বলা থাকবে, একটু খেয়াল করলে আমরা কিন্তু পেয়ে যাবো। এরকম প্যাসেজ আমি মানে আবারও মানে এই প্যাসেজ তো আর একটা থাকবে না, ডেটা রিলেটেড প্যাসেজ তো 2-3টা থাকতে পারে, তখন 2-3টা কিওয়ার্ড ম্যাচ করতে হবে। হ্যাঁ আর তিনটা একটা কি হয়? থাকলে তো অ্যান্সার একবারে তো হয়ে গেল। আসল জিতেও তো আছে, জিতে আছে দেখেন 12 মিলিয়ন টনস আছে, 21% আছে। ওটা তো হচ্ছে তিনটা কিওয়ার্ড তো ম্যাচিং করে না, এখানে বলছে পাম তেল, এটাই পাম, বলছি যে ওটা আবার অনেকগুলো একটা মিললে শুধু হবে না, বাকিগুলো মিলাইতে এই হবে। তো তার মানে কি? তিনটা 2-3টা ভাইয়া প্যাসেজ দেখুন থাকতে এই যে পারে। ব্যক্তির নাম বলছিলেন না, ব্যক্তির নাম দেখুন ডিতেও আছে, ডক্টর ফরেন। হ্যাঁ, আমরা তো বলছি একটা দিয়ে আনসার করবে না, মানে আপনি তিনটা কিওয়ার্ড ম্যাচিং করবেন, বারবার বলতেছি আপনারা হচ্ছে তিনটা কিওয়ার্ড দিয়ে ম্যাচিং করবেন, তাহলে হচ্ছে আনসারটা করতে পারবেন। হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা, তারপরে আপনি দেখেন এই যে 19 নাম্বার কোশ্চেনটার মধ্যে ইকোনমিক টাইপ জাস্টিফিকেশন টাইপের কথা বলছে, তাহলে অর্থনীতি বা টাকা পয়সা রিলেটেড কথা বলা আছে। এটা মনে হয় আপনার নাম্বার প্যারাতে আপনার এই ইকোনমিক টাইপের কোন একটা ভাই কথা আমার বলছে। আসলে স্ক্রিন দেখা যাচ্ছে না, মানে কেন জানি। আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন তো। আচ্ছা, বাকিটা কি দেখতে পাচ্ছেন? যতটুকু দেখাচ্ছেন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে নম্বর প্যাসেজ দেখা যাচ্ছে, তার উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটুকুই কি দেখা দেখেন যাচ্ছে? নাম্বার প্যারার মধ্যে যে ইকোনমিক টাইপের কথা বলছে, দেখেন এই যে মেনি লো ইনকাম পিপল, মানে টোন বুঝতে হয়, দেখছেন ইনকাম রিলেটেড অনেকগুলো কথা বলা আছে, ইকোনমিক জাস্টিফিকেশন টাইপের কথা বলছে ইকোনমিক। তারপরে দেখেন আপনার 20 নাম্বার কোশ্চেনটার মধ্যে ওই যে আবার দেখেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্রাণীর উদাহরণ, ওই যে প্রাণীর উদাহরণ, তার মানে এমন একটা প্যারাগ্রাফ খুঁজতে হবে যে প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো প্রাণী নিয়ে কথা বলবে। 20 নাম্বারটা উদাহরণ, ওই যে দেখেন এটা সি নাম্বারের মধ্যে দেখেন কতগুলো প্রাণী নিয়ে কথা বলছি, অনেকগুলো কমা যুক্ত আছে, এন যুক্ত আছে, আবার সেখানে আপনার পাম বাগানের কথা বলা আছে, তেলের কথা বলা আছে। মানে প্রত্যেকটা কোশ্চেন থেকে আপনাকে 3টা করে কিওয়ার্ড ধরতে হবে, এবং এই কিওয়ার্ড গুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে রাখলাম। তো এখন আপনার কাজ হচ্ছে 11 থেকে 17তম এই বইগুলো খুব সুন্দরভাবে আপনি কিওয়ার্ড গুলো ধরেন, প্যাসেজের লাইনগুলো খুঁজেন, এইভাবে আপনি আর মেইন মিটিং আরাফাত ভাই, যে কিওয়ার্ড গুলো বলেন। আপনি দিয়েছেন ওইগুলোর কি সবগুলোর বের করে দিব কিনা প্রথমে, যে আপনার সিনোনিমস গুলো বের করে নিব, কতগুলো সিনোনিম হতে পারে এইগুলো, আপনি তো হ্যাঁ, একটা ওয়ার্ড আপনি এটা দিয়েছেন। এটা সিনোনিম গুলো আপনি এটা বিভিন্ন জায়গা থেকে আপনি এটা করতে পারেন, সিনোনিম গুলো আসলে কি হতে পারে চ্যাট জিপিটির মাধ্যমে বা অনলাইন থেকে হচ্ছে আপনি এগুলো কালেক্ট করতে পারেন। মানে আপনার কাছে তো অবশ্যই এগুলো রেডি থাকার কথা, যে আসলে এর সিনোনিম গুলো কোনগুলো ইউজুয়ালি প্যাসেজে ইউজ হয়, যে একটা সিনোনিম তো 20টা 30টা সিনোনিম আছে, আসলে এইটা আইএলটিএস এটা প্যাসেজে ভাইয়া খুব কোনগুলো। হার্ড, এটা কমন যেগুলো ইজি মানে কমন বিষয়গুলো আছে, এটা আমার কাছে আলাদা কোনো নাই, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন আপনার হচ্ছে আপনি পরীক্ষা ভালো করতে চাইলে আপনি যে জি বিষয়গুলো জি আপনার যত বেশি জানতে পারবেন এটা একটু জেনে নিবেন, তাহলে আপনার জ্ঞানটা আরো বাড়বে।
না আমি বুঝলেন? ওটা জানবো, আমি বলছি যে একটা একটা ওয়ার্ডের তো সিনোনিম অনেকগুলো হয়, দেখা যাচ্ছে 5টা 7টা 8টা 10টা, আসলে কোনগুলো নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আচ্ছা, কাজ আসলে তারপরে সহজ আপনাদের হয়ে গেল। প্রয়োজন হলে আমি অবশ্যই দিয়ে দিব, সমস্যা নেই, ইনশাল্লাহ। না যেহেতু করতেছেন আপনার কাছে, যদি আমরাও আপাতত সার্চ করলাম, আমরা আমাদের মতো বের করলাম, ওকে আপনিও ওকে যদি ওকে, একটা ঠিক দিয়ে আছে, দেন যে দিয়ে দিব এইগুলো না। হয়। তাহলে দিয়ে দিব না ভাইয়া। তার মানে এই যে প্রাণী নিয়ে কথা বলা আছে, যেটা হচ্ছে সি নাম্বার। তো ভাইয়া আপনি যদি একটু খেয়াল করেন, এই গোটা বই আপনার ক্যামব্রিজের বইগুলোতে এগুলোর বাইরে কোনো কিছু নাই। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা 11 থেকে 17 বইগুলো হাতে নেন, ক্যামব্রিজ 11 থেকে 17 পর্যন্ত সবগুলো বইয়ের আপনার এই নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং গুলো এইভাবে আল্লাহর নাম নিয়ে আমার এই কিওয়ার্ড গুলো ধরে একটু আপনি প্র্যাকটিস করেন। তো আমরা আজকে যেহেতু অনেক রাত হয়ে গেল, আমরা আর আলোচনা না করি। আপনাদেরকে একদিন প্রয়োজনে আমি একটু সেলফ স্টাডি সময় দেই, আপনারা এই নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং গুলো একটু একটু স্টাডি করেন, পাশাপাশি ট্রু ফলস ইয়েসটা দেখতে থাকেন। আরো তো টপিক আছে আপনার, গ্যাপ ফিল, এইভাবে সবগুলো টপিক, এমসিকিউ, তারপরে লিস্ট অফ হেডিং, এই 3টা টপিক বুঝে বুঝে করেন, দেখবেন বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার লিস্ট অফ হেডিং ইজি হবে, তারপরে আপনার এমসিকিউটা ইজি হবে যদি আপনি নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং এবং হচ্ছে কি ট্রু ফলস ইয়েসটা ভালোভাবে করতে পারেন। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা, গতকালকে ক্লাসটা রেকর্ডিং দিয়ে দিব। আজকের ক্লাসটা আমি ক্লাস শেষে এটা রেকর্ডিং দিয়ে দিব রে, সমস্যা নাই। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি, তাহলে সবাই একটু ভালো থাকেন, আমরা আরাফাত রেকর্ডিং ভাই, দিয়ে দিব ইনশাল্লাহ। আরাফাত ভাই